বল লাগবে তো একটা আরে এই ফোনটাতে তো লগ ইন করিনি ফেসবুকটা লগ ইন কর সবাই একটু জানাবেন যে ভয়েসটা ক্লিয়ার কিনা, আর সবাই শেয়ার করে দিবেন। এই আপনাদের রেসপন্স কম দেখে এই জন্য কিন্তু ক্লাস হয় না রেগুলার, কারণ স্টুডেন্ট যদি না থাকে তো তাহলে আর ক্লাস নিয়ে লাভটা কি? এই জন্য সবাই শেয়ার করেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন যারা আছেন। আজকে কিন্তু ক্লাস হবে টোটালি, আজকের ক্লাস থেকে 1 মার্ক পাবেন প্রাইমারিতে। একটু দ্রুত শেয়ার করবেন, আবারও বলতেছি এটা আপনাদের জন্য ভালো, দ্রুত শেয়ার করলে আমি দ্রুত ক্লাস শুরু করব। হ্যাঁ, আজকে টোটালি এই ক্লাস থেকেই 1 মার্ক পাবেন, এটা তো বুঝতে আছেন যে গড় থেকে 1 মার্ক পাবেন। আজকে যে ক্লাসটা হবে এখান থেকে 1 মার্ক পাবেন। তো যত দ্রুত শেয়ার করবেন সবাই মিলে তত ক্লাস বেশি হবে। সাথে হচ্ছে যে ভয়েস তো ক্লিয়ার, ভয়েস তো ক্লিয়ার। টাকা পাঠালে আপনার নাম, কন্ট্যাক্ট নাম্বার এবং যে নাম্বার থেকে টাকা পাঠাবেন এই নাম্বার সহ এসএমএস করলে আমরা আপনার সাথে যোগাযোগ করে বই পাঠাবো। বই মোবাইলে এসএমএস, মোবাইলে ইনবক্স। সাব্বির আহমেদ বলছেন ঢাকা কলেজ থেকে আমরা কয়েকজন বন্ধু দেখছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সবাই একটু শেয়ার করে দেন। আজকে কিন্তু গড়ের উপরে ক্লাস হবে, আবারও বলতেছি যে গড়ের উপরে মোটামুটি মানে এখান থেকেই 1 মার্ক পাবেন, ঠিক আছে? এইখান থেকেই 1 মার্ক পাবেন আজকে যে গড়ের ক্লাসটা হবে প্রাইমারি সহ যে কোনো চাকরির পরীক্ষায়। একটু দ্রুত শেয়ার করে দেন, 832 জন আছি, সবাই দ্রুত শেয়ার করবেন, কারণ হচ্ছে যে শেয়ার করলেই ক্লাসটা শুরু হয়ে যাবে।
ফ্রি ক্লাস আমি এই জন্য কিন্তু এই যে বলছি যে ক্লাস কেন দিই না, ক্লাস কম দেওয়ার পেছনে কিন্তু রিজন এইটাই যে আপনারা এই যে দেখতেছেন প্রায় 1000, দেখতেছেন 1000, বাট শেয়ার হইতেছে মাত্র 336। তো তাহলে কেমনে হলো বলেন? একটা করে শেয়ার করলেও তো 1000 শেয়ার হয়ে যায় সাথে সাথেই, বাট শেয়ার করেন না। এই জন্য কিন্তু ক্লাস আসতে ইচ্ছা করে না, যে ফ্রিতে জিনিস দিচ্ছে তো আসলে মূল্যায়ন কম। এই ক্লাসগুলো এই যে সবাই এখন টাকা দা করবেন, এটা কিন্তু খুবই ভালো লাগবে। এভরিডে তো ক্লাস দিতাম, বাট আপনাদের যে রেসপন্স, এই রেসপন্সে তো আসলে ক্লাস নেওয়া যায় না, মানে রেসপন্স খুবই খারাপ। সবাই একটু দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করলে আমরা শুরু করবো। আর আজকে একদম গড়ের বেসিক থেকে, গড়ের ক্লাসটা হবে একদম বেসিক থেকে, যারা কোনোদিন মানে গড় অঙ্ক করেন নাই। এক একজনকে 7-8টা শেয়ার করতে বলতেছি না, বলতেছি যে সবাই একটা করে শেয়ার করুন, বেশি না, তাহলে আমাদের হবে। কিন্তু দেখা যায় যে একটা করে শেয়ার আপনারা করতে চান না, কারণ দেখতেছি 1000+। দেখেন কয়টা শেয়ার পড়ছে, আপনি দেখেন, নিজে দেখেন। তো কি অবস্থা সবার, একটু দ্রুত জানাবেন সবাই। শুরু করে দেব খুব তাড়াতাড়ি ক্লাসটা। আমরা ঘরের থেকে আজকে যে কটা মানে আমাদের শর্ট সাজেশন বইয়ে, এই বইটাতে যেহেতু প্রাইমারি শেষ মুহূর্তে যারা প্রিপারেশন পরীক্ষা দিবেন তাদের জন্য এই বইটা আমরা বলছিলাম যে খুবই হেল্পফুল হবে। এই বইয়ে মনে হয় যে 19টা গড়ের অঙ্ক আছে, তো 19টা ম্যাথে আজকে আমরা সমাধান করবো যতক্ষণ লাগুক। 19টা ম্যাথ এই বই থেকেই আমরা সমাধান করব আজকে একটা ক্লাসে। এমনও হবে যে সবাই দেখা যাবে যে গড়ের অঙ্ক রিলেটেড কোনো ম্যাথ আসলে যে কোনো পরীক্ষায় আপনি কিন্তু পারবেন। গড় অঙ্ক রিলেটেড যে ম্যাথই আসুক আপনি কিন্তু পরীক্ষার হলে সমাধান করে আসতে পারবেন আজকের ক্লাসটা করলে। তার আগে একটা কথা বলে নেই, আজকে কিন্তু আমাদের এই যে প্রাইমারি যে নিবন্ধন শর্ট সাজেশন বইটা কিন্তু বের হয়ে গেছে। এই বইটা কিন্তু আজকে বের হয়ে গেছে। এই বইটা কিন্তু তাদের মানে কিনতে পারবেন আপনি যে কোনো লাইব্রেরি থেকে মাত্র 270 টাকায়। 270 টাকায় গত নিবন্ধনে 17তম নিবন্ধনে আপনারা জানেন যে এই বইটা থেকেই 60+ কমন ছিল। আপনারা জানেন নিবন্ধনে পাস করতে হলে 40 লাগে, হ্যাঁ, কিন্তু 60+ কমন ছিল স্কুল কলেজ এবং কি স্কুল পর্যায়ে 3টার মধ্যেই। তো যারা গত নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তারা জানাবেন যে কমেন্টে যে কি পরিমাণ কমন ছিল। আর এই বইটা, আর যারা আমাদের পেইড কোর্সে নিবন্ধন পেইড কোর্সে দেখেন 2500 টাকার কোর্সে বর্তমানে কিন্তু 50% ছাড়ে ভর্তি চলতেছে 1250 টাকায়। তো 1250 টাকার যে কোর্সটা, এই কোর্সে ভর্তি হলেই মানে 2500 টাকার কোর্সে 1250 টাকায় ভর্তি হলেই এই বইটা কিন্তু টোটালি আপনি ফ্রিতে পাচ্ছেন। তখন কিন্তু আপনাকে আর এই বইটা কেনা লাগবে না। আর যারা লাইব্রেরি থেকে নেবেন এই একটা বই পড়লেই হবে নিবন্ধনের জন্য, এর বাইরে তেমন কিছু পড়তে হবে না। অনেক বড় বড় বই 1000-2000 পেজের বই পড়তে হবে না নিবন্ধনের জন্য, এইটা পড়লেই মোটামুটি যথেষ্ট। নিবন্ধন আপনি ভালো করতে পারবেন। আর পেইড কোর্স করলে তো কোনো কথাই নেই। যারা একদম অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন বা অনেক প্রিপারেশন ভালো, তাদের পেইড কোর্স করার দরকার নেই। যে এমনি এমনি ভর্তি হওয়ার কোনো মানে হয় না। যে যারা মনে করতেছেন যে অনেকেই হয়তো বা অনেক সহজ মনে করতেছেন, নিবন্ধনে কিন্তু 20 লাখ প্লাস হবে স্কুল কলেজ স্কুল পর্যায়ে 2 মিলে। 20 লাখ কিন্তু আর টিকে না। রিটেন কিন্তু 20 লাখ দিতে পারে না, রিটেন দিতে পারে কয় লাখ, আপনি হিসাব করে দেখেন। তাহলে তো যদি এত সহজই থাকতো সবাই তো টিকতো, তাই না? সবাই তো আর টিকে না। এই জন্য আমি বলবো যে যাদের সামর্থ্য আছে তারা চাইলে পেইড কোর্সে ভর্তি হতে পারেন। 1250 টাকার কোর্স, হ্যাঁ, এখান থেকে আপনি 350 টাকার তো বই পেয়ে যাচ্ছেন, কারণ কুরিয়ার 400 বইটা পাঠিয়ে 350 টাকা খরচ হয়ে যায়, থাকতেছে 900 টাকার মতো। 900 টাকার বিনিময়ে আপনি কিন্তু 90টা ক্লাস পাচ্ছেন, প্লাস 40 থেকে 50টা পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলো কিন্তু শুধু নিবন্ধনের জন্য না, প্রাইমারি সহ যে কোনো চাকরির জন্য এই পরীক্ষাগুলো কিন্তু খুবই হেল্পফুল। প্রাইমারি সহ যে কোনো চাকরির জন্য সিলেবাস কিন্তু একই, সিলেবাস কিন্তু একই। যারা প্রাইমারি দ্বিতীয় তৃতীয় ধাপে পরীক্ষা দিবেন তারাও চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন, কারণ 40টা পরীক্ষা দিবেন আর প্রতি 3টা ক্লাস পর পর একটা করে পরীক্ষা। এই জন্য বলবো যে নিবন্ধন কোর্সটাতে আপনি চাইলে ভর্তি হতে পারেন, লস হবে না। আপনি 900 টাকা, কারণ বইয়ের টাকা বাদ দিলে 900 টাকা থাকে, 900 টাকার বিনিময়ে 4 মাস ক্লাস করবেন, 40টা পরীক্ষা দিবেন, ঠিক আছে? নিবন্ধন কোর্সে আপনি চাইলে ভর্তি হতে পারেন। আমরা ম্যাথ করব গড়ের অঙ্ক আজকে, টোটালি কিন্তু গড়ের অঙ্ক 1500 কিন্তু আমাদের হয়ে গেছে। দেখেন গড়ের আমরা বেসিকটা আগে একটু জানার চেষ্টা করব, গড় জিনিসটা কি। এখানে বলছে যে এত এত এত, এর গড় কত? গড় মানে হচ্ছে যে প্রত্যেকটা, দেখেন এইখানে কি আছে, এই কয়টা সংখ্যা আছে, খালি এটা চিন্তা করবেন। মানে আগেরটা যদি আমরা একটু যাই, যেখানে কয়টা সংখ্যা আছে,
এই যে এখানে কয়টা সংখ্যা আছে, টোটাল সংখ্যাটা যদি চিন্তা করেন আপনি দেখেন টোটাল সংখ্যা আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কত, পাঁচটা ব্যক্তি থাকতে পারে, 10টা ব্যক্তি থাকতে পারে, ক খ গ দেওয়া থাকতে পারে, যাই দেওয়া থাকুক, কয়টা আছে আপনার এইটাকে চিন্তা করতে হবে। গড় বের করতে হলে এখানে টোটাল কয়টা আছে, 1 2 3 4 5। তার মানে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে 5টা আছে, 5 দ্বারা ভাগ করতে হবে, এইগুলার যোগফলকে 5 দ্বারা ভাগ করতে হবে, তাহলে গড় বের হবে। আবার যদি আপনাকে দেওয়া থাকে মানে গড় না দেওয়া থাকে, যদি সমষ্টি দেওয়া থাকতো, এখানে বলতো যে 5টি সংখ্যার সমষ্টি এত। সাপোজ মনে করেন এখানে সমষ্টি যাই হোক, 5টি সংখ্যার সমষ্টি মনে করেন 25 দেওয়া আছে, এখন বললো আমাদের দেওয়া আছে সমষ্টি, বের করতে বললো গড়, তাহলে আমরা কি করব তখন, এই যে এটাকে 5 দ্বারা ভাগ করলেই গড়টা বের হয়ে যাবে। মানে সমষ্টি দেওয়া থাকলে বা যোগফল দেওয়া থাকলে ওইটাকে যতগুলা সংখ্যার সমষ্টি দেওয়া থাকবে বা যোগফল দেওয়া থাকবে ততগুলা সংখ্যা দ্বারা ভাগ করলেই আমাদের গড়টা আমরা পেয়ে যাব। আর যদি গড় দেওয়া থাকে তাহলে কি করতে হবে, গড় দেওয়া থাকলে আপনার 5টি সংখ্যার কি 5টি সংখ্যা দেওয়া আছে না, এদের গড় বের করতে বলছে, তাহলে এটাকে 5 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এখন যদি আমরা যদি প্র্যাকটিক্যালি করি এরপরে কিন্তু আপনার কোনো সমস্যা থাকবে না, দুইটা অঙ্ক দেখার পর আপনি নিজে নিজে অঙ্ক করতে পারবেন। এখানে বলছে এত আর গড় কত, তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে সমষ্টি বের করা। গড় বের করতে হলে একটা সমষ্টি বের করতে হবে, সমষ্টি মানে কি যোগফল। তাহলে এই সবগুলা সংখ্যার যোগফল কত দেখেন, 73 যোগ 75 যোগ 77 যোগ 79 যোগ 821। দেখেন এইগুলা সংখ্যার যোগফল কত, এটার যোগফল কত হবে দেখেন, এ কয়টা সংখ্যা আছে এটা দেখেন, 1 2 3 4 5। তাহলে এই যোগফলকে যদি 5 দ্বারা ভাগ করেন, সবগুলো সংখ্যার যোগফলকে 5 দ্বারা ভাগ করলে আপনার কি বের হয়ে গেল, গড়টা বের হয়ে যাবে। তো দেখেন যে কত হয় এটার যোগফল, 9 আর 1 কত 10, 17, 17 আর 5 হইতেছে 22, 22 আর 3 25 এর 5, হাতে থাকে কত 2, এভাবে রাখেন। 8 আর 7 কত 15, 15 আর 7 কত দেখেন, 15 আর 7 হচ্ছে 22, 22 আর 7 29, 29 আর 7 কত 36, এরকম হচ্ছে না। আর এটাকে ভাগ করতে হবে কত দ্বারা, 5 দ্বারা। তাহলে কত হচ্ছে এখানে আরেকবার 36টা কত হলো, 2 আসলে 38 হবে। হ্যাঁ, তাহলে 385 কে ভাগ করতে হবে 5 দ্বারা, তাহলে আমরা গড় দেখেন ভাগ করার সিস্টেম কি, 5 7 35, এখানে 35 চলে গেল, উপরে আছে 38, নিচে হচ্ছে 35, বিয়োগ করলে কত থাকবে 3, 5 7 35। তার মানে এই সবগুলা সংখ্যার গড় হচ্ছে কত 77। এটা কিন্তু আমরা বের করলাম। মুর্শিদ এসিটা একটু দাও, এসি। এই সবগুলা সংখ্যার গড় হইতেছে এইটা আমরা বের করলাম। এখানে কিন্তু সংখ্যা দেওয়া আছে, অনেক সময় ব্যক্তির নাম থাকবে, ক খ গ দেওয়া থাকবে। এখন যদি দেখেন সমষ্টি দেওয়া আছে না, আমরা কিন্তু ডয়ারে এইখানে কিন্তু দেখেন আমরা কিন্তু গড়টা কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, এখন যদি গড় দেওয়া থাকে যে 5টা সংখ্যার গড় এত, 5টি সংখ্যার সমষ্টি কত, তখন আমরা কি করব, এই দেখেন 5টা সংখ্যার গড় মনে করেন এটা দেওয়া আছে, তাহলে 5টা সংখ্যার সমষ্টি, আমাদের অঙ্কে কিন্তু সমষ্টি কাজে লাগবে, অঙ্কে আমাদের সমষ্টির কাজে লাগবে। তো তাহলে 5টি সংখ্যার গড় যদি এটা হয়, 5টি সংখ্যার সমষ্টি বের করতে হলে কি করতে হবে, এটাকে এই 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই 77কে কয় দ্বারা গুণ করতে হবে, 5 দ্বারা গুণ করতে হবে। দেখেন 5 7 35 এর 5, হাতে থাকে কত 3, 5 7 35 আর 3 38, এই যে 385 কিন্তু বের হয়ে গেছে। দেখেন 385 ছিল। তার মানে আমরা গড় দেওয়া থাকলে সমষ্টি বের করতে পারবো, সমষ্টি দেওয়া থাকলেও আবার গড় বের করতে পারবো। ব্যাপারটা কিন্তু এইটা। আজকে কিন্তু যা পড়াবো মোটামুটি এগুলাই আসবে, ঘুরে ফিরে কিন্তু এগুলার বাইরে কিন্তু কোনো কিছু আসবে না পরীক্ষায়। ঠিক আছে, এগুলার বাইরে আপনাকে পড়তেও হবে না। এটা ছিল আমাদের প্রথম অঙ্ক। হ্যাঁ, এটাও কিন্তু প্রাইমারিতে আসছিল 1992 সালে। দেখেন আমাদের প্রাইমারি শর্ট সাজেশন কেন পড়তে বলি, 1992 সালের অঙ্ক কিন্তু এখানে আছে। এর পরের অঙ্কটা যদি আমরা চলে যাই, 18 এবং 72 গুণোত্তর গড় কত, এটা কিন্তু দেখেন 44তম বিসিএস এর একটা অঙ্ক। এই অঙ্কটা 90% স্টুডেন্ট, আমরা যদি চলে যাই আবার দেখেন 90% স্টুডেন্ট এই অঙ্কটা কিন্তু ভুল করছিল। 44তম বিসিএস এ 90% স্টুডেন্ট এই অঙ্কটা ভুল করছিল। কেন করছিল, গড় এক জিনিস, আবার গুণোত্তর গড় এটা কিন্তু অনেকেই বের করতে পারে নাই। কেন বের করতে পারে নাই আমি বলি, যে গুণোত্তর গড় আসে, গুণোত্তর গড় আসলে কোনো চিন্তা করা লাগবে না, যে সংখ্যা দুইটা দেওয়া থাকবে এই সংখ্যা দুইটা গুণ করবেন, 18 ইনটু 72, এটার উপরে একটা রুট দিয়ে দিবেন, এটাই হচ্ছে গুণোত্তর গড়। গুণোত্তর গড় বের করার টেকনিকটা কি, যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা সংখ্যা গুণ করবেন, গুণ করে উপরে একটা রুট চিহ্ন দিয়ে দিবেন। তো রুট চিহ্ন দেওয়া থাকলে এখন দেখেন এটার বর্গমূল কত হবে, এটার বর্গমূল কত হবে, এখন এটাকে এটা দ্বারা গুণ করতে হবে, তারপর বর্গমূল বের করতে হবে। এত ঝামেলায় যাওয়ার চিন্তা করা যাবে না। আপনি কিভাবে করবেন, 18 আছে, দেখেন 18কে কত দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা হয়, দেখেন 18 পরে একটা সংখ্যা আছে কিন্তু 36, তার মানে এই 18কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা হয়। এরপরে আরেকটা 36 দিয়ে দেন, দেখেন 72 হতে হলে
কত দ্বিগুণ 72, দেখেন তো উপরের টার এটা এক কিনা, যেহেতু গুণাকার আছে এইভাবে লিখতে পারি কিনা দেখেন। 18, আমরা 18 ঠিকই আছি। এই 72টাকে 2 × 36 লিখলাম। কেন লিখলাম? এই 18টাকে আমরা 36 বানাবো, পূর্ণবর্গ সংখ্যা বানাবো, আমাদের জন্য সুবিধা। তাহলে দেখেন নিচের লাইনটা কি হচ্ছে, উপরের লাইন আর নিচের লাইন কিন্তু একই, কারণ এই 18 এই 72 আছে, 36 দ্বিগুণে 72। ওকে, হয়ে গেল। তাহলে 18 দ্বিগুণে কত? 36 ইন্টু দেখেন 36। তাহলে এখন কিন্তু সবাই পারবো, এই 36 কে বর্গমূল করলে কত হয়? 6 হয়। আবার এই 36 কে বর্গমূল করলেও 6, টোটাল কত হয়? 36 কিন্তু আসে। অথবা রুটের ভিতরে যদি দুইটা সংখ্যা সেম থাকে, যে কোনো একটা সংখ্যা নিলে কিন্তু অ্যান্সার হয়। দেখেন এটা সহজ লাগছে কিনা। 90% স্টুডেন্ট এটা কিন্তু ভুল করছিল। 44তম বিসিএসে 90% স্টুডেন্ট এই অঙ্কটা পারে নাই। দেখেন এটা ক্লিয়ার কিনা এখন? শর্ট সাজেশনের পেজ নম্বর জানতে চাচ্ছেন? পেজ নম্বর হচ্ছে 173। 173 থেকে সবাই একটু কমেন্টে জানাবেন যে ক্লিয়ার কিনা, এই ম্যাথটা ক্লিয়ার কিনা। দেখি একটু মানে কমেন্টে জানানোর পর আমি কিন্তু পরের অঙ্কে যাব, যে এটা ক্লিয়ার হয়েছে কিনা সবার। কাইন্ডলি সবাই একটু জানাবেন যে এটা ক্লিয়ার কিনা এই ম্যাথটা। হ্যাঁ, এটা ভালো লাগছে বলেন, এটা ভালো লাগছে কিনা। এই যে নিয়মটা আপনারা কিন্তু গুণ করতেন, গুণ করার পর বের করতেন, এত কিছু করার দরকার নাই। আপনি দেখবেন যে কত দ্বারা গুণ করলে ওইখান থেকে এটা নিয়ে আসবেন, ঠিক আছে? পরের অঙ্ক চলে যান। হ্যাঁ, পরেরটা করব। পরেরটা বলতে দেখেন 5, 6, 7 এবং ডব্লিউ এর গড় 8 হলে ডাব্লিউ এর মান কত? এই অঙ্কগুলো দেখেন আমরা নরমালি কিভাবে করি, কয়টা সংখ্যা আছে? 4টে, এটাকে 4 দ্বারা ভাগ করি, তারপরে এটা ইকুয়াল এটা লিখি। এত কিছু চিন্তা করার দরকার নাই, আপনি প্রশ্ন থেকে উত্তর বলতে পারবেন। কিভাবে উত্তর বলতে পারবেন? আমি যদি বলি যে এখানে টোটাল কয়টা সংখ্যা, দেখেন তো কয়টা সংখ্যা টোটাল? 4টা সংখ্যা, তাই না? 5, 6, 7 আর ডব্লিউ একটা সংখ্যা, এটার মান দেওয়া নাই, বাট আমাদের বের করতে বলছে। এখন বলতেছে 4টা সংখ্যার গড় কত? দেখেন 4টি সংখ্যার গড় হইতে 4, তাহলে 4টি সংখ্যার সমষ্টি কত হবে? দেখেন তো এই 4টি সংখ্যার সমষ্টি যদি আমরা বের করতে চাই কত হবে? এই 4কে 8 দ্বারা গুণ করতে হবে, তাই না? গড় মানে একটা সংখ্যার মান। একটা জিনিস মনে রাখবেন, গড় দেওয়া মানেই একটা সংখ্যার মান 8, তাহলে 4টা সংখ্যার মান কত হবে? 4 8 32। এখন দেখেন 4টা সংখ্যার যোগফল হচ্ছে 32 বা সমষ্টি, কিন্তু এইখানে যে 4টা সংখ্যা আছে, এই দেখেন এখানে আমরা 4টা সংখ্যার মান জানি না, 3টা সংখ্যার মান জানি। এই 3টা সংখ্যার যোগফল দেখেন কত? 5 আর 6 11, 11 আর 7 কত? 11 আর 7 হচ্ছে 18। তার মানে 3টির যোগফল পেলাম 18। দেখেন 3টির যোগফল পাইতেছে 18, 4টির যোগফল কত? 32। তাহলে এই 4টির যোগফল থেকে 3টির যোগফল যদি বাদ দিয়ে দেই, যেটা থাকবে এটা কিন্তু 4 নম্বর সংখ্যা। দেখেন 32 থেকে 14 বাদ দেন, 18 বাদ দেন, তাহলে কত? 14 থাকে। 14টাই কিন্তু ডব্লিউ এর মান। ডাব্লিউ এর মান কত? 14। এটা দেখেন বুঝছেন কিনা, যে এখানে বলছে 5, 6, 7, 8 এর গড় কত? 8 8 বলছে। এই সবগুলা সংখ্যার গড় হচ্ছে 8। গড় মানে কি? একটা সংখ্যার মান 8। এখানে টোটাল কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা আছে। একটা সংখ্যার মান যদি দেখেন, একটা সংখ্যার মান যদি 8 হয়, তাহলে 4টা সংখ্যার মান কত হবে? গুণ করতে হবে, 4 8 32। তাহলে 4টা সংখ্যার যোগফল আমরা পেয়ে গেলাম 32। এর মধ্যে দেখেন প্রথম 3টার যোগফল আমরা জানি, কারণ আমরা প্রথম 3টার যোগফল বের করতে পারবো। 5 আর 6 কত? 11, 11 আর 7 কত? 18। এখন দেখেন 4টি সংখ্যার যোগফল 32, এর মধ্যে ডব্লিউ বাদে বাকি 3টা সংখ্যার যোগফল কত পেলাম? 18। কিভাবে বের করলাম? এই 3টা সংখ্যা যোগ করে বের করলাম। তাহলে বাকি যে ডব্লিউ যে মান, তার মান কত? ওইটাই বলছে আমাদের ডব্লিউ এর মান কত। এইটা থেকে এটা বিয়োগ করলে হয় 14। দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হতে হবে। দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু শেয়ার করে দিবেন সবাই, আর ভালো লাগতেছে কিনা ক্লাস জানাবেন, কারণ এর চেয়ে সহজভাবে বোঝানো যায় না। একদম মানে ঘরের ভিতরে, মানে ঘর যে অঙ্ক, এটার একদম বেসিকে চলে যাচ্ছে আমরা। হ্যাঁ, সবাই একটু লিখবেন যে ক্লিয়ার কিনা, আর যারা ক্লিয়ার হয়েছেন তারাই শুধু শেয়ার করবেন, যারা ক্লিয়ার না তাদের শেয়ার করার দরকার নেই। শেয়ারটা দরকার আছে, কারণ এই পর্যন্ত পয়সা দেখ।
ক্লিয়ার হয়েছে? আর এটা যদি আমরা নরমালি করতে চাই তাহলে আমরা কিভাবে করতাম? সহজ হিসাব। দেখেন কয়টা সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা সংখ্যা আছে। এই চারটা সংখ্যার গড় কত বের করতে হলে কি চারটা সংখ্যা যোগ করতে হবে আগে। হ্যাঁ, চারটা সংখ্যার যোগফল এইটা। এটা কয় দ্বারা ভাগ করতে হবে? 4 দ্বারা ভাগ করতে হবে। এই চারটা সংখ্যার যে গড় পেলাম, এই গড়ের মান দেওয়া আছে 8। যদি নরমালি করতে চান এইভাবে করতে হবে, ইকুয়েশন আকারে। এই চারটা সংখ্যার গড় আমরা বের করলাম। এই গড় বের করার পর গড় কত দেওয়া আছে? চারটা সংখ্যার গড় দেওয়া আছে 8। আমরা এইটাই কিন্তু লিখলাম, চারটা সংখ্যার গড় 8। এখান থেকে আমরা করতাম কিভাবে? এই 5 6 11, 11 সাথে 18 প্লাস ডব্লিউ, মনে আছে কিনা? এটাকে এটা দ্বারা গুণ করতাম। কত হইতো? 4 8 32। এরপরে কি করতাম? ডব্লিউ ইকুয়াল কত? এই 32 মাইনাস 18 ইকুয়াল কত? 14। আপনি কোনটা করবেন? এটা, কারণ ওইটা মুখে মুখে করা যায়। একবার প্র্যাকটিস করলে আগে যেটা করেছি ওইটা মুখে মুখে, এটাও আপনি কিন্তু করতে পারেন। এটা কিন্তু 32তম বিসিএস এর প্রশ্ন, একদম সহজ জিনিস না। হ্যাঁ, রিপিট করছি আরেকবার, আরেকটা নিয়মে আমি রিপিট করে দিছি। হ্যাঁ, জব ডাইজেস্ট বইটা নতুন এডিশন 2023। প্রাইমারি শর্ট সাজেশন তো কয়েকদিন আগে বের হয়েছে, নিবন্ধন শর্ট সাজেশনটা বের হয়ে গেছে, আপনি চাইলে নিতে পারেন। হ্যাঁ, ক্লাস হবে, প্রত্যেকটা অঙ্কই আপনাকে বুঝতে হবে। আমরা চলে গেলাম, 3টা অঙ্ক কিন্তু শেষ আমাদের অলরেডি। এরপরে বলছে দেখেন, সবগুলা একই টেকনিক একই সিস্টেম দিয়ে আমি বোঝাবো। মনে রাখার মানে বেসিক থেকে, কিন্তু নট শর্টকাট। আপনারা বলতে পারেন যে এগুলো শর্টকাট কিনা, নট শর্টকাট, বুঝে বুঝে শর্টকাট। এটা হচ্ছে কত? এত এর গাণিতিক গড় এবং এত এর সংখ্যার গাণিতিক গড়ের মান সমান। দেখেন এখানে 3টা সংখ্যা আছে, বলতেছে এইগুলার গাণিতিক গড়। আর এইখানে দেখেন 7 8 9, আর এখানে অন্য কোন একটা সংখ্যা আছে, সাপোজ ধরেন সংখ্যাটা ডাব্লিউ। এদের গাণিতিক গড় পরস্পর সমান। এইটা আর এইটার গাণিতিক গড় পরস্পর সমান। গাণিতিক গড় যদি পরস্পর সমান হয় তাহলে আমরা কিভাবে করতাম? আমি নরমাল নিয়ম দেখাই, তারপর আমি শর্টকাট দেখাবো, মানে বুঝে বুঝে যে শর্টকাটটা। এইটা দেখেন, এই 3টা সংখ্যার গড়, 3টা সংখ্যার গড় কত? গাণিতিক গড়। দেখেন তাহলে 3টা সংখ্যার গড় বের করতে আমরা কি করব? এই 3টা সংখ্যাকে যোগ করব, তাই না? যোগ করে কয় দ্বারা ভাগ করব? 3 দ্বারা। এই 3টা সংখ্যার গাণিতিক গড় হচ্ছে এটা। এখন বলতেছে আরো 3টা সংখ্যা, যেটা হচ্ছে একটা 7 9, আরেকটা সংখ্যা বলতেছে ডাব্লিউ। এদের গাণিতিক গড় পরস্পর সমান। তার মানে এই 3টা সংখ্যার গাণিতিক গড়, এখন দেখবো 7 9 আর কোন একটা সংখ্যা যেটা ওইটা ধরে নিচ্ছি ডব্লিউ, এর গাণিতিক গড়। তাহলে এই 3টা সংখ্যার গাণিতিক গড় এটা, এই 3টা সংখ্যার গাণিতিক গড় কোনটা? এই যে 3 দ্বারা ভাগ করলাম, যেহেতু 3টা বলতেছে এরা এবং এরা পরস্পর সমান, তাহলে মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিলাম। এই 3টা সংখ্যার গাণিতিক গড় আর এই 3টা সংখ্যার গাণিতিক গড় পরস্পর সমান। এটা কিন্তু 18তম বিসিএস প্লাস হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে 2019 আসছিল। দেখেন কত সহজ অঙ্কটা। বলছে এত এর গাণিতিক গড়, এত এর গাণিতিক গড়। গড় বের করার সিস্টেম কি? যতগুলো সংখ্যা থাকবো ওইগুলা সংখ্যা যোগ করে, কয়টা সংখ্যা ছিল? 3টা, এই জন্য 3 দ্বারা ভাগ করছি। 5টা সংখ্যা তাহলে 5 দ্বারা, 10টা সংখ্যা তাহলে 10 দ্বারা ভাগ করলাম। এখন পরের লাইনটা কি হবে? দেখেন নিচেও 3 আছে, এই সাইডেও 3 আছে, তো আমরা 3 3 বাদ দিয়ে দিতে পারি, যেহেতু ওই সাইডে 3 আছে। তাহলে কত থাকে? দেখেন 6 8 10 সমান কত? 7 9 ডব্লিউ। এখন আপনি আসেন, এখানে কত যোগ করলে কত হয়? 10 আর 8 18 24, এদিকে হচ্ছে 24 আর এইদিকে হচ্ছে কত? 16 প্লাস ডব্লিউ। তো আমরা ডব্লিউ এর মানটা যদি বের করি, দেখেন ডব্লিউ ইকুয়াল কত হবে? এই 24 থেকে 16 বাদ দেন, 24 থেকে 16 বাদ দিলে কত থাকে? 8। তার মানে এই ডব্লিউ এর মান কত? এইটাই বের করতে বলছিল, এইটার মান হচ্ছে 8। এটা ছিল নরমাল নিয়ম। এটা ছিল কি? এটা ছিল নরমাল নিয়ম। এখন প্রশ্ন দেখে যদি করতে চান, এটা কিন্তু প্রশ্ন দেখেও করা যায়। কিভাবে? এই ধরনের কাজটি এত কিছু বাবার দরকার নেই, বাবার দরকার নাই। দেখেন যে যদি আসে যে এত এর গাণিতিক গড় এবং এত এর গাণিতিক গড় পরস্পর সমান, তাহলে দেখবেন এই 3টা সংখ্যার যোগফল কত? এই 3টা সংখ্যার 6 আর 8 কত? 14 আর 8 24। এখন দেখেন এখানে তো টোটাল কয়টা সংখ্যা? 3টা সংখ্যা, কিন্তু 2টা সংখ্যার, দেখেন 3টা সংখ্যার যোগফল পেলাম 24, এখানে 2টা সংখ্যার যোগফল 16, এখানে আরো একটা সংখ্যা আছে ওইটা আমরা জানি না, ওইটা আমাদের বের করতে হবে। ওইটা আমরা ডাব্লিউ ধরি বা এক্স ধরি, যাই ধরি। এখন দেখেন 3টার যোগফল 24, 2টার যোগফল 16 হলে 3 নম্বর সংখ্যাটা কত হবে? এই 3টার যোগফল থেকে 2টার যোগফল বাদ দিয়ে দেন, 3টার যোগফল থেকে 2টার যোগফল বাদ দিয়ে দিলে 3 নম্বর সংখ্যাটা হবে 8, যেহেতু পরস্পর সমান বলছে। তার মানে এই 3টার যোগফল থেকে এই 2টার যোগফল জাস্ট বিয়োগ করলে যে অ্যান্সারটা হবে এটাই, এত কিছু চিন্তা করার দরকার নাই। এই 3টার যোগফল থেকে এই 2টার যোগফল বাদ দেন, 3 নম্বর সংখ্যাটা আমরা পেয়ে যাব। দেখেন ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? 4 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক।
ক্লিয়ার হলে একটু জানাবেন, আর সবাই একটু শেয়ার করবেন। কারণ হচ্ছে কি, ক্লাস কেন নিতে ইচ্ছা করে না বলেন? যে এত চিল্লাচিল্লি করি ক্লাসে এসে, কিন্তু আপনাদের মানে জাস্ট একটা শেয়ার করবেন, এতেই মনে করেন যে হাত ব্যথা করে, এমন এক অবস্থা যে শেয়ারটা করতে হাতটা ব্যথা করে। কারণ কেন বলি, এখন আমরা 2000 প্লাস 2100 দেখতেছি। আপনি টোটাল শেয়ারের দিকে যদি তাকান, একজনে একটা করে শেয়ার করলে 2000 বা 2100 শেয়ার হয়ে যায়, সেখানে মাত্র 1100 শেয়ার। আপনি ভাবতে পারেন যে আপনার কথা কত শুনেন, কথা কিন্তু শুনেন না কেউ। 5 নম্বরটা দেখেন, 20তম বিসিএস আর অডিটর আসছে 2022-এ। মানে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা প্রশ্ন দেখে উত্তর বলে দিব। হ্যাঁ, নুসরাত আয়রা বলছেন আমি শেয়ার করি, ধন্যবাদ, শেয়ার করবেন। কারণ ক্লাসে একটা ইন্টারেক্টিভ থাকতে হয়, মানে তাহলে ক্লাস ভালো লাগে না। এক্স এবং ওয়াই এর মানের গড়, এই যে দেখেন আমাদের অঙ্কে আরেকটা জিনিস বলে নেই, যে এই ধরনের অঙ্কগুলোর গড়ের তেমন কোনো কাজ নাই, আমাদের সমষ্টি বের করতে হবে। গড় থাকলে আমাদের সমষ্টি লাগবে, অঙ্কে আমাদের কাজ করতে হবে সমষ্টি নিয়ে। এখানে যদি দেখেন যে এক্স এবং ওয়াই এর মানের গড় এত, মানে দুইটা সংখ্যার গড় এত, দুইটা না এক্স এবং ওয়াই, তাহলে দুইটা সংখ্যার সমষ্টি কত হবে? এক্স এবং ওয়াই দুইটা সংখ্যা না, এদের গড় বলতেছে কত? এই এক নঙ্ক বুঝেন ভালো করে, এদের গড় বলতেছে 9। ভালো কথা। তাহলে এক্স ওয়াই টোটাল দুইটা সংখ্যা, দেখেন দুইটা সংখ্যার গড় হইতেছে 9। তাহলে দুইটা সংখ্যার সমষ্টি কত হবে? সহজ হিসাব, এগুলো মুখে মুখে করবো। হ্যাঁ, দুইটা সংখ্যার গড় যদি 9 হয়, দুইটা সংখ্যার সমষ্টি হবে কত? 9 × 2 18। আমি বলছি গড় মানে কি? একটা সংখ্যা এক্স এবং ওয়াই এর যে কোনো একটার মান হইতেছে 9, তাহলে আরেকটার মান কত হবে? মানে দুইটার মান কত হবে? একটার মান যদি 9 হয়, আরেকটার মান দুইটার মান, মানে দুইটা সংখ্যার গড়, মানে প্রত্যেকটার এক্স এর মান 9, আবার ওয়াই এর মানও 9। গড় মানে এই জিনিসটা বোঝায় যে এক্স এর মানও 9, ওয়াই এর মানও 9। তাহলে দুইটা সংখ্যার সমষ্টি বা যোগফল কত হবে? 9 × 2। এখানে দুইটা সংখ্যা ছিল দেখে 2 দ্বারা গুণ করলাম, তিনটা থাকলে 3, চারটা থাকলে 4 দ্বারা গুণ করব। ভালো কথা, দুইটা সংখ্যার সমষ্টি এক্স এবং ওয়াই এর সমষ্টি আমরা পেয়ে গেছি 18। আমাদের বলতেছে জেড এর মান কত? সরাসরি বলতেছে এক্স ওয়াই, এবং জেড এর মান সরাসরি বলতেছে কত? 12। ওকে, জেড এর মান আমরা 12 লিখে ফেললাম। আমাদের বের করতে হবে কিন্তু এক্স ওয়াই জেড এর মানের গড় কত? এক্স ওয়াই জেড এর মানের গড়, এক্স ওয়াই জেড এর মানের গড় বের করতে হলে এক্স ওয়াই জেড এর আগে সমষ্টি বের করতে হবে, তিনটা সংখ্যার যোগফল আগে বের করতে হবে। এখন দুইটা সংখ্যার যোগফল পেলাম 18, জেড এর মান দেওয়া আছে কত? 12। তাহলে টোটাল তিনটা সংখ্যার যোগফল কত হচ্ছে? দেখেন 12 30। তো তিনটা সংখ্যার যোগফল যদি 30 হয়, আমাদের বলছে এই তিনটা সংখ্যার গড় কত? দেখেন তিনটা সংখ্যার যোগফল 30, আমাদের বলতেছে এই তিনটা সংখ্যার যোগফল মানে গড় কত? গড় করতে হলে সংখ্যা কয়টা? টোটাল 3টা। তাহলে এটা কয় দ্বারা ভাগ করতে হবে? যোগফলকে 3 দ্বারা ভাগ করতে হবে। এই 3 10 কত? ভাগ করলে 10। তাহলে প্রত্যেকটা সংখ্যার গড় কত হচ্ছে? 10। দেখেন এখানে মনে হয় যে প্রেস আছে, আসলে কিন্তু কিছু না। আপনি অঙ্ক যেভাবে বলছে ঠিক ওইভাবেই যাবেন। ক্লিয়ার কিনা? জাস্ট ক্লিয়ার কিনা বলবেন। মেহরা হাবিব তানহা বলছেন 10, এমডি সামাদ খন্দকার বলছেন 10। হ্যাঁ, নিবন্ধনের জন্য ভর্তি হলে প্রাইমারিতে অনেক বেশি উপকৃত হবেন, কারণ নিবন্ধনের যে সিলেবাস, প্রাইমারি সিলেবাস মোটামুটি 90% এক, হুবহু সেম। আর আমাদের কিন্তু ওই নিবন্ধনের বইটা কিন্তু বের হয়ে গেছে, ছোট একটা বই পড়লে নিবন্ধনে পাস করবেন। আর যাদের বেসিক ক্লিয়ার করা দরকার তারা নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারেন, যাদের বেসিকটা দরকার, যে বেসিকটা আমি ক্লিয়ার করবো। এখানে কিন্তু সবগুলাই ক্লাস হবে, ম্যাথ, ইংলিশ, বাংলা, জিকে সবই ক্লাস হবে মোটামুটি। হ্যাঁ ক্লিয়ার, সবাই কিন্তু ক্লিয়ার বলছেন। এই যে দেখেন এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হতে হবে। পরীক্ষার হলে গিয়ে আপনি যদি ক্লিয়ার থাকে, অঙ্ক যদি একটু চেঞ্জ হয়ে আসে তাও কিন্তু পারবেন। এখানে বলছে 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত হবে? দেখেন 2 এর পর পরপর মানে 2 এর পর জোড় সংখ্যা যেগুলা, 2 এর পরে আছে 4, 4 এর পরে 6, 6 এর পরে কত? 8, 8 এর পরে 10, পরপর 5টা। দেখেন 1 2 3 4 5। জোড় সংখ্যা মানে কি? যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আবার বলতে পারেন হ্যাঁ 1 দ্বারা ভাগ করা যাবে, এবং ওই সংখ্যা দ্বারা না সরি, জোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাটাকে কি ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, এরাই হচ্ছে জোড় সংখ্যা। আমি মৌলিক সংখ্যার সংখ্যা বলছি। তো জোড় সংখ্যা কোনগুলা? যাদেরকে 2 দ্বারা ভাগ করতে পারবে, যেমন 2 4 6 8 10, এটাই হচ্ছে কি জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা যদি হয়, আমাদের বলছে পরপর 5টি সংখ্যা। দেখেন 2 থেকে শুরু করে, তাহলে 2 4 6 8 10, এখানে টোটাল 5টা আছে। এখন বলতেছে এই 5টি সংখ্যার গড় কত? আপনি সরাসরি যদি বলে দিত যে এই 5টি সংখ্যার গড় কত, আপনি কিন্তু পারতেন যে 5টি সংখ্যা, যেহেতু এইভাবে বলে দিচ্ছে অনেকেই। এটা কিন্তু দেখেন 2010-এ আসছে, আবার 12-তেও আসছে প্রাইমারিতে।
তো আপনি এটা করেন দেখি 2 থেকে শুরু করে পরপর 5টি সংখ্যার গড় কত। সবাই বলে ফেলছেন আমার আগেই। বকুল হুসাইন বলছেন 6, তারেক বলছেন 6, তোফাজ্জল বলছেন 6, সোহাগী বলছেন 6, তানজিল আহমেদ বলছেন 6, সাকিলা সাকিব বলছেন 6, রোজা রাকিব হাসান, অমিত শাহ বলছেন 6। ঠিক আছে, তো সবাই তো এটা পারছেন। কি করতে হবে তাহলে? এখানে দেখেন এদের যোগফল কত, এদের যোগফলকে টোটাল সংখ্যা কয়টা দেখেন, এদের যোগফল কত হয় 10 আর 8 18, 18 আর 6 কত 24, 24 আর 4 28, 28 আর 2 কত 30। টোটাল সংখ্যা কয়টা 1 2 3 4 5। তার গড় বের করতে হলে যতগুলো সংখ্যা ততগুলো দ্বারা ভাগ করতে হবে, 5 6 30। তার মানে অ্যান্সার কিন্তু 6 ছিল। পরের অঙ্ক আসেন। এই যে এই অঙ্কটা দেখেন, একটু খেয়াল করবেন। 32তম বিসিএস, কোনটা যেন আগেরটা, হ্যাঁ এটা যদি একটু খেয়াল করেন একটু দেখবেন 32তম বিসিএস, 33তম বিসিএস, আবার 2022 সালে বা অন্যান্য চাকরি পরীক্ষা আসছে এই অঙ্কটা। এই অঙ্কটা করাতে 90% স্টুডেন্ট ভুল করে। কেন ভুল করে আমি বোঝাচ্ছি। যে এই অঙ্কটা কিন্তু সহজ, আমরা যে থিওরি অ্যাপ্লাই করে আসছি ওইটাই যদি চিন্তা করেন, m সংখ্যক সংখ্যার গড়, টোটাল সংখ্যা কয়টা আপনি দেখেন তো। সংখ্যা হইতেছে একটা m সংখ্যক সংখ্যা আর n সংখ্যক সংখ্যা, টোটাল সংখ্যা হয়ে যাচ্ছে m প্লাস n। টোটাল সংখ্যা দেখেন মোট সংখ্যা কত, কারণ মোট সংখ্যা দ্বারাই তো ভাগ করতে হবে, মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাই না? মোট সংখ্যা কত দেখেন তো, m আছে আর n আছে, এখানে কিন্তু 1 2 3 4 দেওয়া নাই, টোটাল সংখ্যা হচ্ছে m প্লাস n। এখন m প্লাস n দ্বারা ভাগ করতে হবে। এখন অপশনে দেখেন m প্লাস n দ্বারা কাকে ভাগ আছে, কোনটাকে m প্লাস n দ্বারা ভাগ আছে ওইটাই সঠিক উত্তর। এখানে আছে নেই, এটা আছে নেই, এটা আছে নেই, এটাই কিন্তু। কারণ m সংখ্যক সংখ্যার গড় আর n সংখ্যক, টোটাল সংখ্যা হইতেছে m প্লাস n। এটা যদি বুঝতে পারেন তাহলে অঙ্ক হয়ে গেছে। বাকিগুলো কিন্তু আপনার করা লাগতেছে না, আপনি একমাত্র অপশন একটাই আছে m প্লাস n দ্বারা ভাগ করা একটাই আছে, আর কোনো জায়গায় কিন্তু নাই। তার মানে অ্যান্সার কিন্তু এইটাই। এখন যদি বেসিক সহকারে করতে চান দেখেন, এটা কিন্তু বেসিক সহকারে যদি করতে চান, এতদিন যারা মুখস্থ করতেন তাদেরকে বলি টোটাল সংখ্যা কয়টা আছে m আর প্লাস n। এদের কি বের করতে বলছে, গড় বের করতে বলছে। গড় বের করতে হলে কি করতে হয়, মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, সংখ্যাগুলোর যোগফল দ্বারা ভাগ করতে হয়। মানে মোট সংখ্যা কয়টা, এখানে আছে m আর এখানে আছে n সংখ্যক সংখ্যা, n এর মান আর m এর মান তো আমরা জানি না, তাহলে মোট মানে টোটাল সংখ্যা আছে কয়টা, m প্লাস n টি সংখ্যা আছে, তো m প্লাস n দ্বারা ভাগ করছে। এখন যদি আপনি এইটা কিন্তু আমরা প্রশ্ন দেখি বলে ফেললাম, এখন যদি আপনি এটা বেসিক আকারে করতে চান তাহলে কি হবে, m সংখ্যক সংখ্যার গড় এইটা, তাহলে m সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে দেখেন, m সংখ্যক সংখ্যার গড় বলতাছে কত a, তাহলে m সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে, সমষ্টি যদি চিন্তা করেন তাহলে m কে এই a দ্বারা, তাই না, গুণ করতে হয়, তাহলে এখানে হচ্ছে am। সেম ভাবে এখানে বলতাছে যে n সংখ্যক সংখ্যার গড় এত, n সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে দেখেন তো, n সংখ্যক সংখ্যার গড় যদি b হয়, n সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে, জাস্ট সংখ্যা দ্বারা গুণ করে দেন, তাহলে আমরা কিন্তু দুইটা সমষ্টি পেয়ে গেলাম, একটা সংখ্যা m আর সংখ্যা n। তাহলে m প্লাস n, টোটাল সংখ্যা হচ্ছে m প্লাস n, টোটাল সমষ্টি কত m প্লাস bn। এই যে টোটাল সমষ্টি হইতেছে m, যোগফল সংখ্যাগুলো যোগফল কত bn। এটাকে ভাগ করতে হবে কত, মোট সংখ্যা, মোট সংখ্যা কত m প্লাস n। আপনার কি এত চিন্তা করার দরকার আছে, প্রথমে যেভাবে বললাম ওইভাবে করে ফেলেন। যে ক্লিয়ার কিনা বলেন, কে কে এই অঙ্কটা আগে মুখস্থ করতেন, কে কে এই অঙ্কটা আগে মুখস্থ করতেন তারা বলেন, যে আমরা মুখস্থ করতাম, এখন একদম ক্লিয়ার। বলেন যে এই অঙ্কটা কে কে মুখস্থ করতেন, এই অঙ্কটা এখন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ এখন ক্লিয়ার হয়ে গেছে, আগে কিন্তু মুখস্থ করতেন আমি জানি, কারণ আমার কাছে 90% স্টুডেন্ট এটা বলতেছে এটা মুখস্থ করে, তারা মুখস্থ কিছু নাই। এখন দেখেন পরের অঙ্কটা, যে 5টি সংখ্যার সমষ্টি হত, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 20, তৃতীয় ও চতুর্থ সংখ্যার গড় এত হলে শেষ সংখ্যাটি কত। সহজ হিসাবে চলে আসি, 5টা সংখ্যার সমষ্টি, এটা যদি আমরা লিখে ফেলি সরাসরি দেখেন গড় কিন্তু দেওয়া নাই, মানে 5টা সংখ্যার সমষ্টি মানে কি যোগফল দেওয়া আছে, 5টা সংখ্যার যোগফল দেওয়া আছে 100। ভালো কথা, এটা আমরা লিখে ফেললাম। এর মধ্যে বলতেছে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গড় এত, গড় মানে কত, গড় 20 মানে কি প্রথম সংখ্যার মানও 20, দ্বিতীয় সংখ্যার মানও 20, তার মানে প্রথম আর দ্বিতীয়। দেখেন এখানে যদি আমরা লিখি, এই যে এখানে একটু লিখি, প্রথম আর দ্বিতীয় সংখ্যার গড় কত বলতেছে 20, তাহলে সংখ্যা কয়টা, দুইটা, দুইটা সংখ্যার গড় কত বলতেছে 20, তাহলে দুইটা সংখ্যার সমষ্টি কত হবে, এই 20 × 2, তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যা এই দুইটা সংখ্যার কত সমষ্টি হইতেছে 40। তাহলে প্রথম দেখেন টোটাল 5টা সংখ্যা, 5টার মধ্যে
প্রথম দুইটা সংখ্যার সমষ্টি, এই যে দুইটা সংখ্যার সমষ্টি আমরা পাইতেছি কত, 40। ভালো কথা। পাঁচটা সংখ্যা থেকে খেয়াল করবেন, প্রথম দুইটা সংখ্যার সমষ্টি কত পেলাম, 40, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকতেছে কয়টা দেখেন তো। এটা যদি বাদ দেই, এই তিনটা সংখ্যার যোগফল থাকতেছে 60, তিনটা সংখ্যার যোগফল থাকতেছে 60। আবার বলতেছে তৃতীয় আর চতুর্থ সংখ্যার সমষ্টি কত, 50। 3 নম্বর দেখেন, তৃতীয় আর চতুর্থ সংখ্যার সমষ্টি সরাসরি দেওয়া আছে, সমষ্টি কত দেওয়া আছে, 50। তার মানে দেখেন বাকি দুইটা সংখ্যা, এখানে দুইটা পাইলাম না, পাঁচটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যার সমষ্টি কিন্তু বাধা দিছি, আর বাকি দুইটা সংখ্যা যা আছে এদের সমষ্টি কত বলতেছে, 50। তো বাকি দুইটা সংখ্যার সমষ্টি কত, 50। এই 60 থেকে আপনি 50টা বাদ দেন, তাহলে এখানে কয়টা সংখ্যা থাকতেছে, একটা সংখ্যা। আর এখানে যদি বাদ দিয়ে দেন তাহলে 10। এই যে বাকি যে একটা সংখ্যা ছিল, আমাদের বলছে না শেষ সংখ্যাটির মান কত, শেষ সংখ্যাটির মান কিন্তু 10। এখন এটা যদি এইভাবে না বুঝেন, সহজ হিসাব, পাঁচটা সংখ্যার যোগফল এইটা, এর মধ্যে থেকে প্রথমে বাদ দেই, প্রথম আর দ্বিতীয় সংখ্যার গড় এইটা, তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার সমষ্টি কত হবে, 40 বাদ দিলাম, আর সমষ্টি যেহেতু এটা সমষ্টি, সমষ্টি বাদ দিতে হবে। এরপরে তৃতীয় আর চতুর্থ সংখ্যার সমষ্টি কত, 50। মানে এখন খেয়াল করেন যে এখানে হচ্ছে পাঁচটা সংখ্যার সমষ্টি, এখানে হচ্ছে চারটা সংখ্যার সমষ্টি, এখানে পাঁচটা সংখ্যার সমষ্টি, চারটা সংখ্যার সমষ্টি কত হইতাছে, তাহলে 100 মাইনাস কত, 90। তাহলে এই যে দেখেন 5 নম্বর সংখ্যাটা, তাই না, একটা সংখ্যা যে বাদ আছে, কোন সংখ্যাটা, শেষ সংখ্যাটা বাদ আছে, শেষ সংখ্যাটার যোগফল কত, 10। এটা দেখেন, খেয়াল করেন, সবাই একটু খেয়াল করবেন। হ্যাঁ, কেন, হ্যাঁ, এই যে এইভাবে করবেন, পরীক্ষার হলে কিন্তু আমি কিন্তু ওইটা বেসিকের জন্য বলছি, আর বাকি কিন্তু আপনি এইভাবে করবেন, প্রাইমারিতে কিন্তু এগুলোর বাইরে আসবেন, আবার বলতেছি। প্রাইমারি শর্ট সাজেশন যদি না থাকে, শর্ট সাজেশন বইটা অবশ্যই নিয়ে নেবেন। এরপরে দেখেন 100 জন শিক্ষার্থীর, আজকে কিন্তু গড় ক্লাসটা টোটালি শেষ করব, গড় ক্লাসটা আমরা টোটালি কিন্তু শেষ করার চেষ্টা করব আজকে। এখানে দেখেন 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর এত, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর এত হলে ছাত্রদের গড় নম্বর কত। একটা জিনিস খেয়াল করেন, টোটালি স্টুডেন্ট কতজন, 100 জন। 100 জনের গড় নম্বর মানে কি, একজনের নম্বর 70, গড় নম্বর মানে কি, একজনের নম্বর হচ্ছে 70, তাহলে 100 জনের নম্বর কত হবে, 100, একজনের নম্বর যদি আপনার 70 হয়, তাহলে 100 জনের নম্বর কত হবে, তাহলে 70 ইন্টু 100। জিনিসগুলো এইভাবে চিন্তা করবেন যে গড় নম্বর মানে একজনের, হ্যাঁ, 100 জনের মধ্যে একজনের নম্বর হচ্ছে 70, তাহলে 100 জনের নম্বর কত হবে, দেখেন তো, 100 জনের নম্বর হচ্ছে, টোটাল নম্বর হচ্ছে 7000, 100 জনের টোটাল নম্বর হলো 7000। এর মধ্যে বলতেছে দেখেন 100 জন থেকে 60 জন ছাত্রী, একটু খেয়াল করেন তো, 100 জন থেকে, না সরি, হ্যাঁ, 100 জনের মধ্যে থেকে 60 জন ছাত্রী, তাহলে 100 জন থেকে 60 জন ছাত্রী যদি আমরা বাদ দিই, বাকি 40 জন থাকে, এরা হচ্ছে ছাত্র। এই ছাত্রদের গড় নম্বর আমাদের বের করতে বলছে, তার মানে 40 জনের গড় নম্বর বের করতে বলছে। আগে তো আমাদের ছাত্রদের মোট নম্বরটা বের করতে হবে, তারপরে গড় নম্বর চিন্তা করতে হবে। দেখেন 100 জনের মোট নম্বর হইতেছে 7000, তাহলে 60 জন ছাত্রী, দেখেন 60 জনের প্রত্যেকের নম্বর 75, 60 জনের মধ্যে প্রত্যেকটা ছাত্রীর নম্বর হচ্ছে 75, তার মানে একজন ছাত্রীর নম্বর হচ্ছে 75, তাহলে 60 জনের নম্বর কত হবে, দেখেন একজন ছাত্রীর নম্বর 75, তাহলে 60 জন ছাত্রীর নম্বর কত হবে, 60 ইন্টু 75। এখন আপনি গুণ করেন, 5 6 30 এর শূন্য, 6 7 42 45, আর একটা শূন্য ছিল, তার মানে 60 জন ছাত্রীর মোট নম্বর হইতেছে 4500, আর 100 জন, এখানে কিন্তু ছাত্রী প্লাস ছাত্র সবার নম্বর হইতেছে, এখানে ছাত্রী প্লাস ছাত্র এদের মোট নম্বর হচ্ছে 7000, এখান থেকে শুধু ছাত্রীদের বাদ দিলাম, বাকি কারা থাকে, এরা হচ্ছে ছাত্র। কয়জন ছাত্র, 40 জন ছাত্রের গড় মোট নম্বর কত, দেখেন তো, এখান থেকে এটা বাদ দিলে কত থাকে, শূন্য শূন্য, 5 আছে 10 হবে, 5 হলে হাতে থাকে কত, এই যে 2500। কয়জন, 40 জন ছাত্র, কয়জন ছিল, 40 জন, এই যে এখানেও কিন্তু 40 জন, 40 জন ছাত্রের মোট নম্বর হইতেছে কত, 2500। তাহলে গড় নম্বর মানে কি, একজন ছাত্রের নম্বর কত, 40 জনের নম্বর যদি 2500 হয়, এখানে আমাদের গড় নম্বর চেয়েছে প্রত্যেক ছাত্রের নম্বর কত, মানে একজনের গড়ে কত নম্বর পেয়েছে, মানে একজনের নম্বর কত, তাহলে 40 জনের নম্বর হচ্ছে 2500, একজনের নম্বর কত হবে, 440 দ্বারা ভাগ করে দেন, তাই তো হবে। আপনাকে যদি বলি যে 5 জনের কাছ থেকে টাকা নিলেন, 25 টাকা হলো, প্রত্যেকে কয় টাকা করে দিচ্ছে, আপনি কি করবেন, এই 25 কে 5 দ্বারা ভাগ করবেন, সেম কথাটা, 40 জনের নম্বর 2500, এটাকে তাহলে 40 দ্বারা ভাগ করলে প্রত্যেকের নম্বর কাটাকাটি করেন, 4 6 দেখেন কত,
4 6 24, উপরে 25, নিচে হইতেছে 4 6 24 1, তাহলে 4 দ্বিগুণে 62 পয়েন্ট সামথিং কার আছে দেখেন, 62 পয়েন্ট সামথিং আছে এটা। হ্যাঁ 62 তো এখানে একটাই আছে, দশমিকের পরে কি হলো দেখার দরকার নেই, এখানে 62 নেই, এখানে 62 নেই, 62 কিন্তু এখানে আসছে। 35তম বিসিএস এটা আসছিল, তার মানে এখানে কি হলো ব্যাপারটা, ছেলেদের নম্বর কত, মেয়েদের গড় নম্বর ছিল 75, ছেলেদের নম্বর কিন্তু কমিয়ে দিছে, ছেলেদের নম্বর হচ্ছে 62.5। বাস্তবিক পক্ষে কিন্তু উল্টো হয়ে যায়, ছেলেদের নম্বরই বেশি থাকে। প্রাইমারিতে কি হয়, প্রাইমারিতে মেয়েরা দেখা গেল মোটামুটি 55 প্লাস পেলে জব হয়ে যাবে, ছেলেরা 65 প্লাস পেলেও বলতে পারবে না যে জব হবে কিনা, ছেলেরা 65 প্লাস পেলেও বলতে পারবে না জব হবে কিনা, কিন্তু একটা মেয়ে মোটামুটি 55 প্লাস পেলে মোটামুটি শিওর তার জবটা হয়ে যাবে। ক্লিয়ার হতে হবে, সবার ক্লিয়ার হতে হবে। 10 নম্বর, আমরা কিন্তু আরো অনেকগুলো অঙ্ক করব, যাদের ভালো লাগবে না চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আজকে গড়ের অধ্যায়টা টোটালি শেষ করবো যতক্ষণই লাগুক, একদম ম্যারাথন টাইপের ক্লাস হবে। হ্যাঁ গড়ের অধ্যায়টা এখানে দেখেন, পরীক্ষায় কয়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে এত, চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেলে যেন তার কি গড় নম্বর হবে 80। এখানে দেখেন ক কি একটা পরীক্ষা দিছে, তার প্রাপ্ত নম্বর কোনটা, এটা টোটাল 4টা বিষয়, টোটাল 4টা বিষয়, তার মধ্যে 3টার মধ্যে নম্বর পেয়েছে এটা। এখন বলছে চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেলে, আমরা জানি না চতুর্থ পরীক্ষায় কত নম্বর তাকে পেতে হবে, যে প্রথমে যে অঙ্ক আসছিল না ডব্লিউ যে অঙ্কটা ছিল ওই নিয়মই হবে। দেখেন এখানে কিন্তু আমরা খুব সহজভাবে করতে পারি, যে টোটাল সাবজেক্ট কয়টা, একটা 4টাই, কিন্তু এখানে 3টা আর চতুর্থ, টোটাল 4টা সাবজেক্ট। 4টা সাবজেক্টে আমাদের বলতেছে গড়ে তাকে কত নম্বর পেতে হবে, 80 নম্বর। 4টা সাবজেক্টে গড়, তার মানে প্রত্যেকটা সাবজেক্টে কত করে পেতে হচ্ছে, 80। এখন দেখেন যে 4টা সাবজেক্টের প্রত্যেকটাতে তাকে কত নম্বর পেতে হবে, শেষের যে কথাটা এটা থেকে যদি আসি, যে চতুর্থ বিষয়ে তাকে চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় নম্বর 80 হবে, গড় নম্বর 80 মানে কি প্রত্যেক সাবজেক্টে তার 80 নম্বর হবে গড়ে এভারেজে, এটা বলছে। তাহলে একটাই যদি 80 হয়, একটা তাহলে 4টায় তাকে কত নম্বর পেতে হবে, একটাই যদি 80 নম্বর পেতে হয় তাহলে 4টা নম্বরের যোগফল কত হবে, 4টায় টোটাল কত মার্ক পেতে হবে, বা 4টা বিষয়ের সমষ্টি কত হবে, তাহলে দেখেন 4 × 80, টোটাল তাকে কত নম্বর পেতে হবে, 320 নম্বর পেতে হবে। টোটাল নম্বর দেখেন প্রত্যেক বিষয়ে গড়ে, মানে চতুর্থ বিষয়ে পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হলে গড়ে, মানে 4টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টে তাকে গড়ে পেতে হবে কয় নম্বর, 80 নম্বর। তার মানে একটাতে পেতে হবে 80 নম্বর, 4টাতে পেতে হবে কত, টোটাল 320 নম্বর পেতে হবে। এখন আমাদের কিন্তু 3টা বিষয়ের নম্বর দেওয়া আছে, 3টা বিষয়ের মানে 4টার নম্বরের যোগফল 320। এখন 3টা নম্বরের যোগফল কত হয় দেখেন তো, 70 যোগ 75, ওকে 75টা লিখে বলছে, এরপর 85 লিখি, একভাবে লিখলি হলো। এই দেখেন এটা 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 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, 8 7 15, 15 আর একে কত 22, আর একে 23। তার মানে তিনটা বিষয়ের নম্বরের যোগফল 230, আর 4টা বিষয়ের নম্বরের যোগফল কত, খেয়াল করবেন 3টা বিষয়ের নম্বরের যোগফল 230, আর 4টা বিষয়ের নম্বরের যোগফল হচ্ছে 230, 3টার হতেছে 4টার যোগফল 320, 2টার যোগফল 230। তার মানে দেখেন এখানে কিন্তু 4টার আর এখানে 3টার, তার মানে 4 নম্বর যে বিষয় ওইটাকে তার কত নম্বর পেতে হবে, 0 3 আছে কত হবে, 12 হবে, 90। তার মানে চতুর্থ বিষয়ে তাকে কিন্তু 90 নম্বর পেলেই তার টোটাল গড় নম্বর হয়ে যাবে কত, 80। এটা দেখেন বুঝছেন কিনা, এটা বুঝছেন কিনা, ক্লিয়ার হলে আমি পরেরটা চলে যাব। এই বিষয়গুলো বুঝতে হবে, তাহলে যেভাবে আসুক অঙ্ক যদি একটু চেঞ্জ হয়েও আসে আপনি পারবেন। হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার। আমরা চলে যাব 10 নম্বর, দেখেন কতগুলো অঙ্ক আমরা করে ফেললাম। এখানে বলছে 9 জন ছাত্রদের গড় বয়স এত, 3 জন ছাত্রের বয়সের গড় 17 বছর হলে বাকি 6 জন ছাত্রের বয়সের গড় কত, ভালো কথা। এই জিনিসটা দেখেন 9 জনের গড় বয়স এটা না, আমাদের কিন্তু অঙ্কের মধ্যে বয়সের ক্ষেত্রে সবসময় সমষ্টি বের করতে হবে। 9 জনের গড় বয়স মানে কি, একজনের বয়স 15, 9 জনের গড় বয়স মানে কি একজনের বয়স হইতেছে 15, তাহলে 9 জনের টোটাল বয়স কত হবে, 9 জনের বয়স হবে 15 × 9। দেখেন 5 নং 45 এর 5, হাতে থাকে কত 4, 9 4 135। তার মানে 9 জনের বয়সের সমষ্টি 135, এর মধ্যে বলতেছে 3 জন ছাত্রের বয়সের গড়, মানে 3 জন মানে কত, 3 জন ছাত্রের বয়সের গড়, তার মানে কি বলতেছে একজনের বয়স, এর মধ্যে একজনের বয়স 17, 3 জন ছাত্রের বয়সের গড় মানে কত, গড় মানে হইতেছে একজনের বয়স 17, তাহলে 3 জনের বয়স কত, তাহলে 3 17 কত 51। এদের মধ্যে আমরা এই যে 3 জনের বয়সের সমষ্টি পেয়ে গেলাম কত, 3 × এই যে 17, কেন লিখে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, 51 বছর, 3 17 51।
মানে 9 জনের বয়সের যোগফল 135, 3 জনের বয়সের যোগফল পেয়ে গেলাম 51। এখন দেখেন আমাদের বাকি কয়জন থাকে? 6 জন না? এই 9 থেকে 3 বাদ দেন, বাকি থাকে 6 জন। 6 জনের বয়সের সমষ্টি কত? তাহলে এটা থেকে এটা বাদ দেন, এটা থেকে এটা বাদ দিলে কত হয়? 4। ওকে, 4 হাতে থাকে কত? হাতে থাকে না, 5 আছে 13 হবে 8। এটা হয়ে গেল না? তাহলে 6 জনের দেখেন 6 জনের বাকি 6 জনের বয়সের যোগফল যদি 84 হয়, এখন 6 জনের বয়সের গড় কত হবে বলেন? 6 জনের বয়সের যোগফল 84, 6 জনের বয়সের মানে গড় কত হবে? এটা এটা করেন আপনারা। 6 জনের বয়সের যোগফল হইতেছে 84, তাহলে 6 জনের বয়সের গড় কত, মানে প্রত্যেকের বয়স কত, এটাই চেয়েছে। তো তাহলে দেখেন এই 84টাকে 6 জনের বয়স যদি 84 হয়, তাহলে একজনের বয়স হবে এটা, এটাকে কাটাকাটি করেন, 6 যায় কত? 1 বার 4, 14 বছর হবে। তাহলে প্রত্যেকের বাকি যে 6 জন আছে এদের প্রত্যেকের গড় বয়স হচ্ছে 14 বছর। ঠিক আছে, মানে অনেকেই গড়ের অঙ্ক নিয়ে কিন্তু ক্লাস নিতে বলছিলেন, এজন্য কিন্তু গড়ের অঙ্কটা আমি শেষ করে দিতে চাচ্ছি আজকে। গড়ের অঙ্কটা আজকে টোটালি শেষ করব, এরপরে কোন অধ্যায় করাবো এটাও জানিয়ে দিবেন, আমি ওই অধ্যায়টা নিব, সমস্যা নেই। আর অঙ্ক না বোঝার কিছু নাই। আপনি প্রাইমারি পরীক্ষায় ম্যাথে যদি 20-এর মধ্যে 18, 19 পান, 17 যদি পান, তারপরে টিকার সম্ভাবনা আছে, কিন্তু 15 নিচে আসলে অন্যান্য বিষয়ে যত ভালো করেন টিকার সম্ভাবনা খুব কম। কারণ ম্যাথে যদি 20-এর থেকে 18 পান, দেখেন কত সহজ হয়ে যায়। ম্যাথে হইতেছে 20-এর থেকে 18 পেলেন, হ্যাঁ, মেয়েদের জন্য কতটা সহজ ব্যাপারটা চিন্তা করে দেখেন, 20-এর থেকে 18। ইংলিশে যদি মনে করেন 15 পান, দেখেন তো 20 আর 18 কত, 33 হয়ে যায় না? এখানেই মেয়েদের লাগে কত? 55। আর বাকি 40 মার্ক থাকে সাধারণ জ্ঞান, বাংলা, বিজ্ঞান, কম্পিউটার থেকে। ওইখান থেকে যদি 40 থেকে যদি অর্ধেকও পান, দেখেন 40 থেকে যদি 22ও পান, তাহলে দেখেন 33 আর 22, এই যে 55 হয়ে যায় মেয়েদের জন্য। ছেলেদের জন্য আবার বেশি পেতে হবে, হ্যাঁ, মানে একদম সহজ। আচ্ছা ঠিক আছে, নৌকা, স্রোত, নল, চৌবাচ্চা, ট্রেনের অঙ্ক চাই। ওকে, নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ, যদি রেসপন্স ভালো পাই। এইখানে দেখেন এই অঙ্কটা বোঝার আছে, হ্যাঁ, এটা আছে এই যে 2022 সালের প্রশ্ন, কত সহজ একটা ম্যাথ দিয়েছিল, আপনি কল্পনাও করতে পারবেন না। ট্রেনের অঙ্ক, ওকে, ট্রেনের অঙ্ক, হ্যাঁ। দেখেন যে 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 55, শেষ দুইটির গড় কত? ক্রমিক বিজোড় সংখ্যা যখনই ক্রমিক বিজোড় সংখ্যা, তাই না? 5টি ক্রমিক সংখ্যা যদি উল্লেখ থাকে, সে বিজোড় হোক জোড় হোক যাই হোক, ক্রমিক বিজোড় সংখ্যার গড়। ওকে, গড় সংখ্যাটা কত? এই যে গড় সংখ্যাটা 55, এটা বলছে না 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 55। এগুলো প্রশ্ন দেখেই বলে দেওয়া যায় যদি টেকনিক থাকে। এই যে গড় মানে হচ্ছে মধ্যম সংখ্যা, যদি পরপর সংখ্যা বা ক্রমিক সংখ্যা বলা থাকে, কি বলা থাকে? পরপর সংখ্যা বা ক্রমিক সংখ্যা যদি বলা থাকে, গড় যে সংখ্যাটা এটা হচ্ছে মধ্য সংখ্যা, এটা হচ্ছে গড় যে সংখ্যা, এটা হচ্ছে মাঝখানের সংখ্যা। হ্যাঁ, যেহেতু বলছে 5টি ক্রমিক বিজোড় সংখ্যা, দেখেন এটা যদি মাঝখানের সংখ্যা হয়, এরপরে দুইটা সংখ্যা হবে, এর আগে দুইটা সংখ্যা হবে, এরপরে দুইটা সংখ্যা কত হবে? যদি বলছে বিজোড়, এই যেটা কিন্তু খেয়াল করতে হবে, বিজোড় সংখ্যা, এরপরে হবে 57, এরপরে বিজোড় সংখ্যা কত? 59। ওকে, যেহেতু এটা মাঝখানের সংখ্যা, টোটাল সংখ্যা কত? 5টা, তার মানে এর আগেও কিন্তু দুইটা সংখ্যা হবে, এর আগে একটা সংখ্যা কত হবে? দেখেন তো বিজোড় সংখ্যা আছে কত? 53, এর আগে একটা বিজোড় সংখ্যা কত আছে? 51। এইখানে দেখেন টোটাল 5টা ক্রমিক সংখ্যা আছে, ক্রমিক বিজোড় সংখ্যা, যার মাঝখানের সংখ্যাটা মানে মধ্যম সংখ্যাটা যদি গড় সংখ্যা, এটা ছিল 55। আমাদের বলছে শেষ দুইটি সংখ্যার গড় কত। এখন এই যে শেষ দুইটি সংখ্যা কত? 57 আর 59, তো 57 যোগ 59, এই দুইটা সংখ্যার গড় বের করতে বলছে। তাহলে এই দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করেন, গড়টা কত একটু বলেন? দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করেন, গড় কত হবে বলেন? এইটা কিন্তু একদম সহজ একটা অঙ্ক। গড় মানে মধ্যম সংখ্যা যদি ক্রমিক সংখ্যা থাকে, যদি ক্রমিক সংখ্যা উল্লেখ থাকে, গড় সংখ্যাটা হবে মাঝখানের সংখ্যা, এরপরে দুইটা সংখ্যা নিলাম, এর আগে দুইটা, যেহেতু বিজোড় সংখ্যা বলছে, এর আগে দুইটা বিজোড় সংখ্যা, টোটাল 5টা সংখ্যা, 5টা সংখ্যা বলতে শেষ দুইটি সংখ্যার যোগফল কত। এটা এখন এটা না বলে পরীক্ষা বলতে পারতো প্রথম দুইটি সংখ্যার যোগফল কত, তাহলে 51 যোগ 53, তাহলে হয়ে যেত 52। এরপরে আমরা চলে যাই, হ্যাঁ, দেখেন এই অঙ্কটা কোথায় যেন করিয়েছি মনে হয়, যে কোনো পরীক্ষায় 100 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 80, যদি 20% ছাত্রকে বাদ দেওয়া হয়, তবে বাকি ছাত্রদের প্রাপ্ত নম্বর হবে 90, 20% ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত? সহজ হিসাব, হ্যাঁ, একদম সহজ। প্রাইমারিতে দেখেন এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কিন্তু প্রাইমারিতে আর বিসিএস এর ম্যাথগুলো সমাধান করতেছি, তার মানে এগুলো থেকে কিন্তু পরীক্ষা থাকে। বলছে টোটাল স্টুডেন্ট কত? 100 জনের প্রাপ্ত নম্বর গড় কত? 100 জনের গড় নম্বর 80 মানে কত? একজনের নম্বর হচ্ছে
গড় মানেই কত, একজনের নম্বর হচ্ছে 80, তাহলে 100 জনের নম্বর কত হবে দেখেন তো। 100 জনের নম্বর হবে এই যে, এটাকে জাস্ট গুণ করে দেন তাহলে হবে এটা। 100 জনের নম্বর হচ্ছে কয়টা শূন্য, একের পরে 3টা শূন্য হবে, 4টে শূন্য দিয়ে ফেলছি, হ্যাঁ এটা। কারণ একজনের নম্বর যদি 80 হয়, গড় নম্বর মানে একজনের নম্বর, এটা মনে রাখতে হবে। 100 জনের নম্বর কত, জাস্ট 100 দ্বারা গুণ করে দেন। গুণ করার সিস্টেম কি, 3টা শূন্য আছে, 8 কে 8 8, এখানে তো আরো ভুল করছি, এখানে হবে 8000, হ্যাঁ 8 8 এর পরে কয়টা শূন্য, এই 3টা শূন্য। ওকে, এরপরে বলতে যদি 20% ছাত্রকে বাদ দেওয়া হয়, 100 থেকে 20% বাদ দেন, 100 থেকে 20% মানে কত দেখেন তো, 20% মানে কত, 20/100, তার মানে 100 এর 20% মানে 20ই, দেখেন 100 এর 20% কিন্তু 20, তার মানে আমাদের বলতেছে 100 জন থেকে যদি 20% ছাত্রকে বাদ দেওয়া হয়, এখান থেকে 100 জন থেকে আমরা 20% ছাত্রকে বাদ দিলাম, বাকি থাকে কয়জন, 80 জন। 100 জন থেকে 20 জনকে বাদ দিলে বাকি যে 80 জন থাকে, তাদের প্রত্যেকের নম্বর কত, 90। দেখেন প্রত্যেকের নম্বর কত, 90। টোটাল লোক সংখ্যা কত, টোটাল হইতেছে 100 থেকে 20% বাদ দিলে থাকে 80 জন, 80 জনের প্রত্যেকের নম্বর হচ্ছে 90, তাহলে 80 জনের নম্বর কত হবে, একজনের নম্বর যদি 90 হয় তাহলে টোটাল কয়জন, 80 জন। 80 জনের নম্বর কত হবে টোটাল, জাস্ট একজনের নম্বর 90, 80 জনের নম্বর, এটাকে এটা দ্বারা গুণ করেন, 8 নং 72, এই যে 7200, টোটাল কত থাকতেছে দেখেন তো, 800 নম্বর। এখন এই 800 নম্বর কার, এই 800 নম্বর কাদের, এই যে 20% বাদ দিলাম না, কারণ এখানে আছে 100, এখানে হচ্ছে 80, যে 20% বাদ দিছিলাম, এই 20 জনের নম্বরের যোগফল হচ্ছে 800। আমাদের বলছে এই 20% ছাত্রের গড় নম্বর কত, গড় নম্বরটা আমরা বের করব। তো 20 জনের এই যে 20% এর মোট নম্বর কত, 20% এর মোট নম্বর হচ্ছে 800, 20% এর মোট নম্বর 800, মানে 20 জনের মোট নম্বর 800। আমাদের বলা হয়েছে গড় মানে কত, একজনের নম্বর কত, তো 20 জনের নম্বর যদি 800 হয়, তাহলে একজনের নম্বর কত হবে, এই শূন্য শূন্য কাটেন, এই যে 40, তাহলে একজনের টোটাল নম্বর কত, 40 নম্বর। এই জিনিসগুলা মানে আপনাকে ফিল করতে হবে, ফিল করে বুঝতে হবে, নট মুখস্থ, নট মুখস্থ। যে এখানে যতগুলো কথা বললাম বইয়ের মধ্যে লিখে কিন্তু এতগুলা কথা বোঝানো সম্ভব নয়। এজন্য বলতেছি যে যারা নিবন্ধন কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু ম্যাথে আরো বেশি এগিয়ে থাকবেন। এমনিতে আমরা ক্লাস নেই, ফ্রি ক্লাস তো নেই, কিন্তু ওইখানে তো স্পেশাল ভাবে প্রতি 3টা ক্লাসের পর পর একটা করে পরীক্ষা হবে। এজন্য বলবো যে যাদের সামর্থ্য আছে তারা একটু ভর্তি হয়ে যাবেন। 15 নম্বর, এই অঙ্কটা নরমালি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমরা একটু যেহেতু আরো অনেকগুলো অঙ্ক করতে হবে। যে গড় ব্যাগ যদি বের করতে বলে, 2টা ব্যাগ দেওয়া থাকবে। দেখেন একজন লোক এত কিলোমিটার পথ হেঁটে 1 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং 4 কিলোমিটার মানে একটা বেগে যাবে আর একটা বেগে ফেরত আসবে, যাত্রাস্থানে ফেরত যদি আসে। এই ধরনের অঙ্ক করতে হলে গড় ব্যাগ যদি বের করতে হয়, তাহলে একটা টেকনিক আছে, 2xy/x+y, এটা দিয়ে করা যায়। মানে একবার যাবে এক জায়গায় নির্দিষ্ট একটা বেগে, আবার ফেরত আসবে নির্দিষ্ট একটা বেগে, আবার সেম জায়গায় ফেরত আসবে। তো তাহলে তখন আমরা 2টা বেগ দেওয়া থাকলে এই অঙ্কটা, এই সূত্রটা ইউজ করতে পারি। এখানে এক্স এর মান হচ্ছে প্রথম, দেখেন 4 কিলোমিটার পার আওয়ার, এটা এক্স এর মান, এটা হচ্ছে এক্স এর মান, এই যে 4টা, আর ওয়াই এর মানটা 1। সেম ভাবে এখানে এক্স এর মান 4, আবার ওয়াই এর মান তো সবসময় এইটাই হবে, 1ই হবে। এটা আপনারা করেন, এই সূত্রের মধ্যে বসাই দিলেই অ্যান্সারটা কিন্তু বের হয়ে আসবে। দেখি কে কে পারেন এটা, জাস্ট এই সূত্রটার মধ্যে বসিয়ে দিবেন সবাই। এখানে এক্স এবং ওয়াই কি, দুইটা ব্যাগের মান। একটা ব্যাগ কত, প্রথমে কি 4 কিলোমিটার কি যায়, 1 কিলোমিটার পার আওয়ার, এটা এক্স এর মান ধরেন 1, আর ওয়াই এর মান ধরেন এটা, একটা ধরলেই হলো, কোনো সমস্যা নেই। এক্স এবং ওয়াই এর মান আপনি যে কোনো একটা ধরতে পারেন। ওয়াই এর মান 4, আপনি মনে করেন না এইটা, কিন্তু না, এইটা আর এটা। তো তাহলে আমাদের কত হচ্ছে, 2 ইন্টু 1 ইন্টু 4, আর নিচে হচ্ছে x+1, এক্স আর 1, 1 + 4, এটা কত আসে অ্যান্সার, করেন দেখি কে কে পারেন। এটা কে কে পারবেন, 5 7, 7কে কয় দ্বারা ভাগ করবেন, 5 দ্বারা ভাগ করেন, 5কে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং আসবে, হ্যাঁ কারণ দুইবার তো যায় না, 1 পয়েন্ট সামথিং আসবে। এখানে কোথায় আছে 1 পয়েন্ট সামথিং, এই যে 1 পয়েন্ট সামথিং, মুখে মুখে কিন্তু করা যায়, এগুলা কিন্তু মুখে মুখেই কিন্তু আপনি করতে পারবেন। দেখেন ক্লিয়ার কিনা।
প্রত্যেকটা অঙ্কই প্রাইমারির জন্য মানে একদম এতটাই ইম্পর্টেন্ট, আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না। এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, আপনারা কিন্তু এইভাবেই করবেন। এখানে দেখেন এটা কিন্তু 28তম বিসিএস এর ছিল। এরপর একটা প্রাইমারিতে আসছে 2014 সালে, 2014 সালে প্রাইমারিতে আসছে, বলছে 5 সন্তানের বয়সের গড় 7 বছর। 5 সন্তানের মানে একজনের বয়স, টোটাল সন্তান কয়টা? 5টা। তাদের মধ্যে একজনের বয়স 7। দেখেন একজনের বয়স হচ্ছে 7, তাহলে টোটাল 5 জনের বয়স কত হবে? 5 জনের বয়স হবে 7 × 5, এই যে 35। মানে 5 জনের বয়সের যোগফল 35। আমাদের বলছে পিতা সহ তাদের বয়সের গড় 13 বছর। পিতা একজন, একটু চিন্তা করতে হবে, পিতা হইতাছে একজন, আর তাদের টোটাল তারা কয়জন ছিল? 5 সন্তান, 5 জন। টোটাল তাহলে কয়জন হয়ে গেল? পিতা আর 1, 6 জন। 6 জনের প্রত্যেকের বয়স, একজনের বয়স কত? 13। তাহলে 6 জনের বয়স কত হবে? এখানে পিতা সহ হিসাব করছে, হ্যাঁ। আগে ছিল 5 জনের বয়সের যোগফল, এটা এখন 6 জনের বয়সের যোগফল কত হবে? তাদের একজনের বয়স যদি 13 হয়, তাহলে 5 আর 1 6 জনের বয়স কত হবে পিতা সহ? দেখেন তো 6 জনের 6 × 13 কত হয়? 6 13 কত? 3 6 18 8 7 78। তার মানে পিতা সহ 6 জনের বয়স 78, শুধু 5 সন্তানের বয়স 35। দেখেন 5 সন্তানের বয়স কত? 35। তাহলে পিতার বয়স কত? তাই চেয়েছে না, নাকি কার বয়স চেয়েছে? পিতার বয়স কত? দেখেন এখানে পিতা প্লাস সন্তান, এখানে শুধু সন্তান, তাহলে পিতার বয়সটা থেকে যাবে বিয়োগ করলে। এখানে কত থাকে? 3। ওকে, এখানে কত থাকে? 3। তাহলে তো মনে হয় 33 না 43 বছর। মানে বাবার বয়স হচ্ছে 43 বছর। কে বুঝেন নাই বলেন? মানে এই অঙ্কগুলা থেকে একটা অঙ্ক পাবেন প্রাইমারিতে, আবারও বলতেছি একটা অঙ্ক পাবেন। 17 নম্বর এসে পড়ছি। 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক, একজন বালকের বয়সের গড় 35 বছর। পুরুষদের বয়সের গড় 40 বছর, স্ত্রীলোকদের বয়সের গড় এত বছর হলে বালকের বয়সের গড়। এই সহজ জিনিস, একটা জিনিস খেয়াল করতে হবে। এই জিনিসগুলো, এই অঙ্কগুলো আমরা অনেকে ভুল করি, মনে হয় যে অনেক বড় অনেক কিছু। 2019 সালে আসছে প্রাইমারিতে, হ্যাঁ। এটা কি হয়েছে? 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং একজন বালকের গড় বয়স। তাহলে টোটাল লোক কয়জন দেখেন তো? আমি যদি ধরি যে 6 জন পুরুষ, পিতে পুরুষ ধরলাম, হ্যাঁ, প্লাস 8 জন কত? স্ত্রীলোক, মানে ফিমেল ধরলাম, এফ ধরলাম, এবং একজন বালক, বিতে ধরলাম বয়। টোটাল এদের যে একজন বালক, আচ্ছা যাই হোক, টোটাল কয়জন হয় দেখেন তো? 8 6 14 আর 15, টোটাল 15 জনের প্রত্যেকের বয়স দেখেন। এদের বয়সের গড় কত বলতেছে? 35 না? এদের মধ্যে একজনের বয়স হইতেছে কয় বছর? 35 বছর। দেখেন একজনের বয়স 35 বলা আছে, গড় বলা আছে, তাহলে 15 জনের বয়স কত হবে? এই 35 কে 15 দ্বারা গুণ করেন, দেখেন কত হয়। দেখে পারেন? 35 কে 15 দ্বারা গুণ করবেন, এটা করেন, কত হয় অ্যান্সারটা জানেন? 35 কে 15 দ্বারা গুণ করলে কত হয়? 5 15 75 5 হাতে থাকে কত? 7। 3 15 45 আর 7 52। তার মানে 15 জনের টোটাল কয়জন? 6 জন পুরুষ, 8 জন মহিলা আর একজন বালকের টোটাল বয়সের সমষ্টি হচ্ছে 525 বছর। এখন এদের মধ্যে কিন্তু বলা আছে, ভাগ কিন্তু আছে, পুরুষদের বয়সের গড় 40 বছর। এখন এখানে কিন্তু আমাদের করে নিতে হবে, হ্যাঁ, পুরুষদের বয়সের গড়। তার মানে একজন পুরুষের বয়স 40। পুরুষ কতজন ছিল? টোটাল 6 জন পুরুষের বয়স কত? একজন পুরুষের যদি বয়স 40 হয়, 6 জন পুরুষের কত? 4 6 কত? 24 না? 240। তার মানে 6 জন পুরুষের বয়স কত? 240। সেম ভাবে বলা আছে যে স্ত্রী লোকদের গড় বয়স কত? 34। একজন স্ত্রী লোকের বয়স কত? 34। একজন স্ত্রী লোকের বয়স কত? 34। টোটাল স্ত্রী লোক কয়জন? 8 জন। 8 জনের বয়স কত হবে দেখেন তো? একজনের বয়স যদি 34 হয়, 8 জনের বয়স কত? 34 × 8 কত আসে? 4 8 32 2 হাতে থাকে 3 3 8 24 আর 2 কত? 72 হয় না? দেখেন টোটাল কত হইতেছে আমাদের। এইটা যদি পারেন। এখন দেখেন, এখন এইখানে কে কে আছে? এইখানে কে কে আছে একটা চিন্তা করেন তো। এইখানে আছে 525, কাদের বয়স? যতগুলা পুরুষ ছিল তাদের বয়সের যোগফল, মহিলাদের বয়সের যোগফল প্লাস বালকের। এইখান থেকে আমরা প্রথমে বাদ দিব কাদের বয়স? পুরুষদের বয়স কত? 240। এরপরে এখান থেকে আমরা বাদ দিব কত? মহিলাদের বয়স 272। দেখেন আমরা পুরুষদের বয়সও বাদ দিব, মহিলাদের বয়সও বাদ দিলাম। তাহলে থাকতেছে কি? দেখেন 525 ছিল কাদের বয়স? মহিলা, পুরুষ আর বালক। এখান থেকে পুরুষদের বয়স বাদ দিলাম, মহিলাদের বয়স বাদ দিলাম, যা থাকবে এটাই কিন্তু অ্যান্সার। এটা আপনারা করেন, কত আসে? এই যে সবাই কিন্তু পারছেন যে 13 হয়। ওকে, 13 বছর। এটা যোগ বিয়োগ করলে 13 চলে আসবে। তো তার মানে আমাদের কিন্তু 17 নম্বরটা শেষ হয়ে গেল।
এরপরের অঙ্কগুলো মনে হয় যে আরো সহজ। কোন শ্রেণীর 24 জন ছাত্রের বয়সের গড় এত। 24 জনের বয়সের গড় এত মানে কি, একজনের বয়স 14, তাহলে 24 জনের বয়স কত হবে যদি একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয়। এখন দেখেন এখানে বলছে যদি এদের সাথে মানে 24 জন ছাত্রের সাথে একজন টিচার যোগ হয়ে যায় তখন তাদের বয়সের গড় 1 বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত দেখি কে কে পারেন, এই অঙ্কটা দেখি কে কে পারেন। এখানে দেখেন একজনের বয়স কত 14, তাহলে 24 জনের বয়স কত হবে, 24 জনের মোট বয়স কত হবে দেখেন তো। একজনের বয়স যদি 14 হয় তাহলে 24 জনের মোট বয়স কত হবে, এটাকে 24 দ্বারা গুণ করেন, এটাকে 24 দ্বারা গুণ করেন কত হবে 14 দ্বারা যদি এই 14 কে যদি 4 দ্বারা গুণ করি 14 দ্বিগুণে 28, 28 দ্বিগুণে 56 আর 6 হাতে থাকে 5, 14 দ্বিগুণে কত 28 আর 5 এর 200, 333, টোটাল 336, মানে 24 জনের মোট বয়স হইতেছে 336। থাকুক এটা সমস্যা নেই। আমাদের বলছে যদি এদের সাথে এই 24 জনের সাথে একজন টিচার যোগ হলো, 24 প্লাস একজন টিচার টোটাল কতজন হয়ে গেল 25 জন। 25 জনের দেখেন কি হইতেছে এই কথাটা বুঝতে হবে যে যদি একজন টিচার এদের সাথে যুক্ত হয় তাহলে তাদের বয়সের গড় কত 1 বছর বৃদ্ধি পায়। আগে ছিল কত 14 বছর, এখন বয়সের গড় কত হয়ে গেল 15 বছর হয়ে গেল। এখানে কিন্তু আগে ছিল কত 24 জনের গড় বয়স ছিল 14 বছর, এখন কি হইতেছে একজন টিচার মানে 24 জনের সাথে যদি 25 জন হয়ে যায় তখন তাদের বয়সের গড় হয়ে যায় কত 15 বছর, 1 বছর বৃদ্ধি পায়, মানে কি সবার গড় বয়স 1 বছর করে বৃদ্ধি পাচ্ছে, মানে 15 বছর হয়ে যাচ্ছে। তার মানে একজনের বয়স যদি 15 হয়, দেখেন এখান থেকে কিন্তু আমরা বুঝতেছি একজনের বয়স যদি 15 হয়ে যায় টিচার সহ তাহলে প্রত্যেকের বয়স কত, টোটাল কয়জন হয়ে গেল টিচার সহ 25 জন, তাহলে এই 15 কে 25 দ্বারা গুণ করেন তাহলে টোটাল কিন্তু 25 জনের বয়সটা আমরা পেয়ে যাচ্ছি। কত হবে 5 25 সঙ্গে কত গুণ করেন, আমরা 15 দ্বারা গুণ করি, 5 15 75 এর 5 হাতে থাকে 7, 15 দ্বিগুণে 30 আর সাথে কত 375, তাই হলো না। এখন দেখেন যে কি হইতেছে 25 জনের, এই যে এখানে যদি আমরা চিন্তা করি যে 25 জনের মোট বয়স কত টিচার সহ 375, তাই না, এর মধ্যে 24 জনের বয়স কত 336, তাহলে বাকি যে একজন কে যুগ হয়েছিল টিচার, টিচারের বয়সটা কত এখান থেকে বের হয়ে আসে যে টিচারের এই সবাই কিন্তু পারতাছে 39, হ্যাঁ হয়ে যাচ্ছে। লাস্ট যে অঙ্কটা আছে সহজ, প্রথম যে নিয়মে করছিলাম এটা অনেক কমন একটা অঙ্ক, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে বলছে একজন ব্যাটসম্যান প্রথম 3টি এখানে কি বলছে ওকে 3টি টি20 খেলায় আর কি, এখানে ছিল টি20, হ্যাঁ প্রথম 3টি খেলায় মনে করেন 3টি খেলায় টি20 খেলায় এত 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 রান করেন, চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান এত হবে। ওই যে প্রথমে বলছিলাম চতুর্থ বিষয়ে কত নম্বর পেলে, দেখেন চতুর্থ টোটাল কয়টা খেলা, খেলা হইতেছে টোটাল 4টা, 4টায় গড় রান হতে হবে কত 87, তার মানে একটাতে রান করতে হবে প্রত্যেকটাতে, তার মানে গড় রান 87 মানে কি একটাতে রান 87, তাহলে 4টাতে টোটাল কত রান করতে হবে, এই 87 কে 4 দ্বারা গুণ করেন, একই নিয়মের অঙ্ক কিন্তু। দেখেন 4 7 28 এর 8 হাতে থাকে কত 2, 4 8 কত 32 আর 2 কত 34, 348, তাকে মোট রান করতে হবে যদি গড় রান 87 করতে হয় তাকে মোট রান করতে হবে 348, কিন্তু সে 3টা খেলায় কত রান করছে, প্রথম 3টায় দেখেন প্রথম 3টায় রান করছে কত এই 82 যোগ 85 যোগ 92, টোটাল কত রান করছে 7, 7 আর 2 কত 9, হাতে নাই কিছু 17, 17 আর 8 কত 17 আর 8 কত হয় 25, 259। সে 4টা খেলায় রান করতে হবে কত 348, প্রথম 3টায় কত রান করছে 259, তাহলে 4 নম্বর খেলায় তাকে কত রান করতে হবে দেখেন তো 9 আছে 18 হবে 9 হলে হাতে 1, 6 আছে 14 হবে কত হলে 8 হলে 89 রান তাকে লাস্ট খেলায় করতে হবে। এইটাই ছিল লাস্ট অঙ্ক। গড়ের থেকে আমার মনে হয় না যে এগুলার বাইরে আপনাকে করতে হবে। হ্যাঁ রেকর্ড থাকবে আজকের ক্লাসটা, যদি রেসপন্স ভালো থাকে রেগুলার ক্লাস পাবেন, আর রেসপন্স ভালো না থাকলে ক্লাস পাবেন না, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যে আমরা তো আপনাকে বলতেছি না যে ফ্রি ক্লাসের জন্য কিন্তু টাকা পেমেন্ট করতে হবে না, টাকা পেমেন্ট করতে হবে তাদের জন্য যারা মনে করেন কি পেইড কোর্সে ভর্তি হবেন।
নিবন্ধন পেইড কোর্সের কথা কেন বলতেছি, নিবন্ধন বইটা বের হয়ে গেছে, ছোট একটা বই, বইটা নিয়ে নেবেন সবাই আশা করি। আর হচ্ছে পেইড কোর্সে ভর্তি হলে তো বইটা ফ্রিতে পাচ্ছেন, যারা পেইড কোর্সে ভর্তি হবেন তাদের জন্য কিন্তু বইটা ফ্রি। আর যে ক্লাসগুলো হবে এই যে এরকম যেভাবে আপনি ক্লাসগুলো দেখতেছেন, প্রত্যেকটা ক্লাসই কিন্তু স্পেশাল টাইপের, আর রেগুলার ক্লাস হবে, এখানে কিন্তু কোনোই হবে না। আর প্রতি 3টা ক্লাসের পর পর একটা করে কিন্তু পরীক্ষা হবে। এই যে এই বইটা কিন্তু টোটালি ফ্রি পাবেন। আর প্রতি 3টা ক্লাসের পর পর একটা করে পরীক্ষা, বুঝতেছেন প্রিপারেশনটা। আবার বলতে পারেন এটা শুধু প্রাইমারির জন্য উপকার হবে, আর আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে পারি না, এই অঙ্কগুলা যে ম্যাথগুলা করালাম এটা কি শুধু প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট, সকল চাকরির জন্য ইম্পর্টেন্ট না? সেম ভাবে নিবন্ধনের যে অধ্যায়গুলো আছে প্রাইমারিতে সেম অধ্যায়, হয়তো 2-1টা অধ্যায় এদিক ওদিক, প্রশ্ন কিন্তু সব জায়গায় থেকে, সিলেবাসে থাকুক না থাকুক, কই থেকে প্রশ্ন করবে এটা কিন্তু, যে প্রশ্ন করে সেও কিন্তু মানে ওই সিলেবাস অনুসরণ করে না, সরাসরি প্রশ্ন দিয়ে দেয়। এই জন্য বলবো নিবন্ধনের কোর্স করলে যারা দ্বিতীয় তৃতীয় ধাপের প্রাইমারি পরীক্ষার্থী আছেন তাদের কিন্তু অনেক বেশি উপকৃত হবে, কারণ রেগুলার পড়াশোনা হবে। অ্যাটলিস্ট বাসায় যারা পড়াশোনা করেন না, বাসায় যারা এখন পড়াশোনা করতেছেন না, তারা কিন্তু রেগুলার মানে নিবন্ধন কোর্সটাতে ভর্তি হলে দেখেন 3 দিন পর পর পরীক্ষা হবে, প্রতি 3 দিন পর পর পরীক্ষা, হ্যাঁ। আর সপ্তাহে 3 থেকে 4টা ক্লাস করবেন 1 থেকে 1.5 ঘন্টা, মানে পড়াশোনার মধ্যে কিন্তু একটা কন্টিনিউটি থাকবে। যারা দ্বিতীয় তৃতীয় ধাপের পরীক্ষার্থী তারা কিন্তু চাইলে এই নিবন্ধন কোর্সটা করতে পারেন, একসাথে কিন্তু 2টা হয়ে যাবে, প্রাইমারি প্লাস নিবন্ধন। কারণ পড়াশোনার মধ্যে থেকে গেলেন, পড়াশোনা এক হচ্ছে পড়াশোনার মধ্যে থেকে গেলেন, রেগুলার কিন্তু আপনার পড়াশোনা হবে, পড়াশোনা কিন্তু সেম। এখন নিবন্ধন পরীক্ষা দেখে যে আলাদা সিলেবাস, আলাদা সবকিছু, ব্যাপারটা ওইরকম না, সব সিলেবাস সেম। এই জন্য বলবো যে যারা নিবন্ধন কোর্সটা করবেন সকল চাকরির জন্য, নট অনলি প্রাইমারি, নট অনলি নিবন্ধন, যে কোনো চাকরির জন্য এটা আপনাকে হেল্প করবে, মানে সর্বোচ্চ হেল্প করবে। কারণ এই ক্লাসগুলো হবে, বুঝতেছেন তো, একদমই স্পেশাল টাইপের ক্লাস, ঠিক আছে? তো যারা ভর্তি হতে চান চাইলে এই নম্বর যোগাযোগ করতে পারেন, যে আমি নম্বরটা দিয়ে দিই, মাত্র 1250 টাকা, 01734519229, এই নম্বরে 1250 টাকা মানে বিকাশ থেকে বা নগদ থেকে দিবেন। তারপরে আপনার নাম, মোবাইল নম্বর, আর যে নম্বর থেকে বিকাশ বা নগদ করলেন ওইটা SMS করে দিলেই কিন্তু হবে। হ্যাঁ, ওইখানে রেগুলার ক্লাস হবে, আর এইখানেও আমরা চেষ্টা করব ম্যাথ ক্লাসটা রেগুলার রাখার জন্য এখানে, হ্যাঁ। মোটামুটি এই ছিল আজকের মতে, ভালো থাকবেন। আজকের ক্লাস কেমন হলো অবশ্যই জানাবেন। আর শেষে যারা আছেন, এই যে কয়জন, এখন 1200 জন আছে, এদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা একটু শেয়ার করে দেন। শেষে যারা আছেন অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন। আর যারা ভর্তি হন নাই, আবার বলতেছি যে ভর্তি হয়ে গেলে কিন্তু আপনার মধ্যে পড়াশোনার মধ্যে একটা কন্টিনিউটি, যারা দ্বিতীয় তৃতীয় ধাপের পরীক্ষার্থী বা নিবন্ধন পরীক্ষা দিবেন এদের জন্য কিন্তু একটা সুবর্ণ একটা সুযোগ। আমরা কিন্তু নর্মালি পেইড বেস করি না, অনেক ঝামেলা হয় পেইড বেস নিয়ে, নর্মালি করি না। এই বেসটা কিন্তু সবারই রিকোয়েস্টে করা, এই জন্য বলবো যে সবাই ভর্তি হয়ে যাবেন যারা আছেন, যে সবাই একটু ভর্তি হয়ে গেলে যে দেখা যাবে যে রেগুলার নিয়মিত পরীক্ষা দিতে পারতেছেন, পড়াশোনার মধ্যে একটা কন্টিনিউটি থাকবে। প্রাইমারি পরীক্ষা দেন, নিবন্ধন পরীক্ষা দেন, বা অন্য কোনো চাকরির পরীক্ষা দেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন যে কোনো চাকরির পরীক্ষায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।